আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই জয়েন হয়েছে? সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাব। আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের 19-20 সেশনের একটা সেট সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বা সেট এটাকে আমরা স্পেসিফিক যদি বলি, সেট এটাকে আমরা সলভ করব। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। ঠিক আছে, সবাই দ্রুত একটু জয়েন হয়ে যাও। আর সবাই একটু ক্লাসটা আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই এতক্ষণ ওয়েট করলাম। আচ্ছা, সরি রে, একটু ঝামেলা হয়েছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। সব ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? শোনা যাচ্ছে? সব কিছু ঠিক আছে? আচ্ছা, সরি রে। আচ্ছা, ওয়েট করার দরকার নাই, ওইটুকু পড়ার চেষ্টা করবে। হ্যাঁ, সময় নষ্ট করার দরকার নেই। আর গেলে তো নোটিফিকেশন নোটিফিকেশন যাই। আর কেউ না কেউ গ্রুপে তখন ইনভাইট করলে তখন চলে আসিস। একটু টাইম মেনটেন করে, একটু ঝামেলা হয়ে যাচ্ছে। মেনটেন করতে পারতেছি না, একলা হয়ে গেছি এর জন্য। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে চলো আমরা শুরু করব। তাহলে আজকের কোশ্চেন সলভ যেটা আমরা করব, সেটা মেইনলি তোমরাই করবা। আমি জাস্ট তোমাদের সাথে একটু একটু থাকবো। ঠিক আছে? তাহলে কি করতে হবে? তোমাদেরই করতে হবে, তোমরা আনসার করবা। ঠিক আছে? অল ওকে। ওকে ভাইয়া, কেমিস্ট্রি কোশ্চেন কম হয়, খুব হার্ড হয় নাকি একটু বলেন। কেমন হয় কেমিস্ট্রি কোশ্চেন? ট্রিকি হয়, একটু ট্রিকি হয়। কিছু কোশ্চেন একটু খুবই ফালতু হয়। বাট কেমিস্ট্রি কোশ্চেনে ভালো করতে পারলে তোমার ভালো করার সম্ভাবনা বাইরে যাবে। আর বায়োলজিতে মোটামুটি সবাই ভালো করে। বায়োলজি কোশ্চেন যেগুলো সহজ হয় খুবই সহজ, আর যেগুলো কঠিন হয় সবার জন্যই কঠিন হয়। সো কেমিস্ট্রিটা ভালো করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, 2 দিন আগের ক্লাসের নোটিফিকেশন আসে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে চলো আমরা শুরু করি। আচ্ছা, আমি কি বলছি, তোমরা অ্যান্সার করবা। আমি জাস্ট খালি দেখবো। ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে দেখবো। বলছে বাংলা শব্দে সন্ধির প্রকারভেদের ক্ষেত্রে কোনটা অসামঞ্জস্যপূর্ণ? মানে সামঞ্জস্যপূর্ণ না। সামঞ্জস্যপূর্ণ কি না? তাহলে কোনটা সামঞ্জস্যপূর্ণ না সেটা তোমার কাছে জানতে চাইছে সন্ধির ক্ষেত্রে। তো সবাই একটু কি করবো, আমরা এটা অ্যান্সার করব। সবাই অ্যান্সার করবো, আমি বলছি। আজকে তোমরা অ্যান্সার করবো, আমি জাস্ট খালি কি করব, দেখবো। বলছে তার মানে কি কোনটা সন্ধির সাথে মিলে না, ব্যাপারটা এটা বলছে। ঠিক আছে, আমরা সন্ধির ক্ষেত্রে স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি যারা জানি তারা একটা অ্যান্সার করবো। স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধির কথা যদি চিন্তা করি, তাইলে এখানে দেখা গেছে, দেখো ব্যঞ্জন সন্ধির কথা বলছে, যেমন তিনেকটা ব্যঞ্জন কি তিনেকটা ব্যঞ্জন সন্ধি। বাকি শতক, তারপর কি কুড়িক, তারপর আশি। ঠিক আছে, এগুলো সব কি স্বরসন্ধি। তাহলে ব্যতিক্রম কোনটা? তাহলে বোঝাই যাচ্ছে ব্যতিক্রম কি তিনেক। ব্যতিক্রম কি তিনেক। তাহলে শতেক, কুড়িক আর আশির, এই তিনটা কি স্বরসন্ধি। তাহলে অ্যাটলিস্ট যে কোনো দুইটা থেকে একটা অ্যাটলিস্ট তোমার একটু যদি পড়ে রাখতে পারো স্বরসন্ধি বা ব্যঞ্জন সন্ধি থেকে, তাহলে কিন্তু তুমি এই টাইপ কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবা। বুঝছি কিনা? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে যে কোনো একটা একটু কষ্ট করে পড়ে নিবা। আচ্ছা, তারপর একটা দেখি, একটু অ্যান্সার করো তো। কৃদন্ত পদ মানে কি? কাদ কাদ এর ক্ষেত্রে কোনটা সঠিক? ঠিক আছে, কাদ কাদ এর ক্ষেত্রে কোনটা সঠিক? তাহলে যারা জানি একটু অ্যান্সার করব। আমি নিজেও একটু কম কমই জানি।
ঠিক আছে, জাস্ট হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য হচ্ছে করা, আমার চাইতে তোমরা ভালো জানো, এটাও আমি জানি। আচ্ছা তাহলে কি বলতো, তাহলে কৃদন্ত পদ কাদ কাদের ক্ষেত্রে কোনটা সঠিক? মনে রাখবা এই যে অপ্রত্যয়যুক্ত যদি কৃদন্ত শব্দ থাকে সেটা সবসময় দ্বিত্ব প্রয়োগ হয়, মানে সেটা ডাবল উচ্চারণ হয়। ঠিক আছে, কি উচ্চারণ হয়? ডাবল উচ্চারণ হয়। ঠিক আছে, যেমন কাদ প্লাস তার সাথে যদি অযুক্ত হয় তাহলে এই যে ডাবল উচ্চারণ দ্বিত্ব, কাদ কাদ। ঠিক আছে, মর প্লাস অ উচ্চারণ হয়েছে মর মর, পর প্লাস অ হচ্ছে পরপর। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে কাদ প্লাস অ হচ্ছে কি এই যে অযুক্ত হয়। ঠিক আছে, যদি কি হয়? অযুক্ত হয়, তাহলে কোনো সময় কি হয়? কৃদন্ত পদের সাথে ঠিক আছে কি যুক্ত হয়? অযুক্ত হয়, তাহলে সেটা ডাবল উচ্চারণ হয়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে এর মধ্যে কি যুক্তর ভিতরে কোনটাতে আ আছে, মানে অ আছে? এই যে দেখো এই যে কা, অ উচ্চারণ হচ্ছে কাদ, তাহলে কাদ প্লাস অ হচ্ছে কি কাদ কাদ। ক্লিয়ার? তাহলে হচ্ছে আনসার কি হবে? ডি নাম্বার। আনসার কি হবে? ডি নাম্বার। বুঝছি, বললাম কমেন্ট করস না কেন? কাদ অ প্লাস, হ্যাঁ। কোনটি অশুদ্ধ নয়? কোনটা অশুদ্ধ? কি লিখছে? কোনটা এটা অশুদ্ধ নয়, তাই তো? হ্যাঁ, মানে কোনটা শুদ্ধ? কোন শব্দটা শুদ্ধ? অশুদ্ধ নয় মানে কি ভালো, মানে সত্য কোনটা? এগুলোর মধ্যে সত্য কোনটা? ঠিক আছে, তাহলে এখান থেকে একটু কি করতে হবে? এগুলো একটু প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, একটু দেখবে। আমি এগুলো তো ভালো পারি না। তো কি হৃদয় উন্মাদকর শব্দটা হচ্ছে শুদ্ধ, তার মানে এই যে বি নাম্বার যেটা আছে, বি নাম্বার শব্দটা হচ্ছে কি শুদ্ধ, আর বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে কি অশুদ্ধ বানান। তাহলে শুদ্ধ বানান অশুদ্ধ বানান গুলো কি আমরা একটু দেখা রাখবো, একটু দেখবা। তারপর কি আছে এটা? এত বেশি বড় করে ফেলছি, ভারসা নাকি লেখা এটা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভারসা মনে হয়, তাই না? ভারসা শব্দের অর্থ কি? ঠিক আছে, ভারসা শব্দের অর্থ কি? ঠিক আছে, ভারসা শব্দ ব দ্বারা, এটার অর্থ হচ্ছে বউ, এটার অর্থ কি বউ। আরো কিছু প্রচলিত শব্দ কি? পেতনি, পেতনি না পত্নী? পত্নী, তাহলে বউ মানে পেতনি না? যারা বিয়ে করছে তারা বলবে পেতনি, পত্নী না বইলা। ঠিক আছে, তারপর অঙ্গনা, ঠিক আছে, জয়া, শ্রী, বধূ, গিন্নি, এগুলো সব কি দেখো ভরসা শব্দের অর্থ। ঠিক আছে, ভারসা শব্দের অর্থ। ক্লিয়ার এটা? আচ্ছা ওকে। আচ্ছা তারপর আসো ইংলিশ গুলা দেখি, বাংলা গুলা তো দেখলাম, ইংলিশ গুলা যদি আমরা একটু দেখার ট্রাই করি। আচ্ছা, ফার্স্ট যেটা আছে দ্য এনিমি ইজ, ঠিক আছে, ইউজ টু ক্রিয়েট চোজ অ্যান্ড কনফিউশন। ঠিক আছে, এখন সবার ক্ষেত্রে এমাইটস আছে। ঠিক আছে, এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সবগুলোর ক্ষেত্রে এমাইটস, বাট এটার মধ্যে কোনো প্রিপোজিশন নাই, বাকি সবগুলাতে প্রিপোজিশন আছে। এখানে বিহাইন্ড, এখানে অফ, আর এখানে হচ্ছে কি ফর। আমরা মনে রাখবো অ্যামাইটস এর পরে কোনো প্রিপোজিশন বসে না। কি বসে না? কোনো প্রিপোজিশন বসবে না। তাহলে দেখো প্রিপোজিশন, তার মানে এটা বাদ, প্রিপোজিশন আছে এটাও বাদ, এটা বাদ, তাহলে বোঝাই যাচ্ছে কোনটা বসতেছে এটা। এটা অনেকটা হচ্ছে কি মধ্যে দিয়ে প্রকাশ করা বা মধ্যে দিয়ে যাচ্ছে এরকম একটা কিছু বোঝায়, ইন টাইপ উচ্চারণ হয় আর কি। ঠিক আছে, তাহলে কি অ্যামাইটস হচ্ছে কি শুধু প্রিপোজিশন ছাড়া বসবে এটা। ঠিক আছে, অ্যামাইটস শুধু অ্যামাইটস ছাড়া। তাহলে এটা প্রিপোজিশন থেকে আসছে। দ্য সেনোমি অফ দ্য ওয়ার্ড কি ভিক্টর, ভিক্টর আমরা জানি, দেখো কত সহজ সহজ সেনোমি গুলো খুবই সহজ আসে। তার মানে এটা মানে বিজয় বোঝাচ্ছে। ভিক্টোরি মানে আমরা বিজয় জানি না, এখন দেখো কোনটা দ্বারা কি আমরা জানি। ইন্ডিকেশন মানে কি? ইন্ডিকেশন মানে ইঙ্গিত করা। ঠিক আছে, তুমি দেখবা যে নির্দেশকের আরেক নাম কিন্তু ইন্ডিকেটর। ইন্ডিকেটর মানে কি নির্দেশক, নির্দেশ করতেছে, ইন্ডিকেট করতেছে বা ইঙ্গিত করতেছে। ঠিক আছে, ডিফিটেড, ডিফিটেড মানে কি পরাজিত হওয়া। ঠিক আছে, তুমি পরাজিত হইছো, নির্দেশ করতেছো, বলছে যেহেতু সেনোনিম। ঠিক আছে, আর এই যে নন এন্টিটি, এই দুইটাতে অপশনে তোমার ঝামেলা হইতে পারে, তাই না? এখন তুমি কোনটা দিবা? এই নন এন্টিটি, নন বলতে নেগেটিভ ওয়ার্ড বোঝাচ্ছে, এটা মানে তুচ্ছ বা হচ্ছে তাচ্ছিল্য বোঝায়, হ্যাঁ, বা ফালতু লোক বোঝায়। তাহলে বোঝাই যাচ্ছে ভ্যানকুইজার হচ্ছে কি বিজয়। তাহলে এগুলোর ক্ষেত্রে যদি তুমি এরকম দুইটা তিনটা অপশন বাদ দিতে পারো বা দুইটা অপশন বাদ দিতে পারো, তাহলে সেগুলোর ক্ষেত্রে তুমি কিন্তু রিস্ক নিবা। বুঝতে পারছি? ক্লিয়ার এটা? আচ্ছা আচ্ছা, তারপর আসো পরেরটা, পরের ইংলিশটা কি দিচ্ছে চলো দেখি। দ্য মিসস্পেলড ওয়ার্ড, তাহলে মিসস্পেলড আসছে, তার মানে কি কোন বানানটা এখানে ভুল ওয়ার্ড। তাহলে একটু যদি খেয়াল করো, অনেক ক্ষেত্রে সহজভাবে চিন্তা করলে হয়। দেখো পড়াশোনা তোমার বইয়ের ভিতরে আসে, কিন্তু এই যে প্যারালাল, প্যারালাল সারা জীবন তুমি পড়ে আসছো, ইভেন ফিজিক্সেও ছিল। হ্যাঁ, সমান্তরাল বা হচ্ছে প্যারালাল হচ্ছে কি সার্কিট, বা বিভিন্ন জায়গায় আমরা প্যারালাল পড়ছি। প্যারালালে তুমি জানো কিনা এল থাকে দুইটা, বাট এখানে এল কয়টা দিয়ে আছে? একটা। তাহলে বাকিগুলা কিন্তু ঠিক আছে। তাহলে তোমার তানভীর ভাই মনে পড়াইছিল। তারপরও জেলাস, ই এ দিয়েই জেলাস হয়। ঠিক আছে, তারপর ইন্টারপ্রিটেশন, ঠিক আছে, তাহলে কি মিনিয়েটার, ঠিক আছে, সবাই আছে, একদম ঝাপসা হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে এল একটা কম, তার মানে কি এটাই হচ্ছে মিসস্পেলড, এটাই কি
মিসস্পেল, 7 কি হবে ডি হবে। আচ্ছা ওকে, তারপর 8 নাম্বারটা দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম অফ ফ্রেশ, ইডিয়ম এন্ড ফ্রেশ আসছে, ঠিক আছে। এই ক্ষেত্রে আসলে ইডিয়ম এন্ড ফ্রেশ তো পড়া ছাড়া কিছু অপশন নাই, এগুলো পড়তে হবে একটু বেশি বেশি ইম্পর্টেন্ট, যেগুলো বিসিএস কোশ্চেন আসছে, জাবির এক্স কোশ্চেন বা ঢাবিরটাও দেখতে পারো, এগুলো সব দেখা যদি কমন পড়ে আর কি। তাহলে কি অ্যাপেলস অফ ডিসকর্ড বলছে, এটা দ্বারা কি বোঝায়? পার্থক্য, সামগ্রিক জ্ঞান, নতুন প্রযুক্তি বা বিবাদের বিষয়, ঠিক আছে। বিবাদের বিষয় কোনটা হবে? প্রতিবাদ 8-এর এ, হ্যাঁ এটা হচ্ছে বিবাদের বিষয়। তাহলে এগুলো কি করতে হবে? যে আমি যেটা বললাম বিসিএস, বিসিএস দেখবা, ঠিক আছে, ডিইউ দেখবা আর জেইউ এর এক্স কোশ্চেন দেখবা, ঠিক আছে। এই তিনটা এগুলো একটু দেখতে পাও, ঠিক আছে। তো তানভীর ভাই যা বলছে ওগুলো একটু দেখবে, ক্লিয়ার? আচ্ছা এরপর আসো আইকিউ। এই যে কত সুন্দর একটা কোশ্চেন, জাহাঙ্গীরনগর, ঠিক আছে, জাহাঙ্গীরনগর দেখছো তোমাদের ব্যাপার স্যাপার আসছে। তাহলে জাহাঙ্গীরনগর যারা পড়তে চাও তাদের জন্য এই কোশ্চেনটা, কত সুন্দর একটা কোশ্চেন আসছে। তাহলে জাহাঙ্গীরনগরে বলছে, জাহাঙ্গীরনগর এই যে সমান সমান হচ্ছে এতগুলা ওয়ার্ড, ওয়ার্ড মানে কি, যতগুলা জাহাঙ্গীরনগরে যতগুলো অক্ষর আছে একটু বিলাই বিলাই দেখবা সব দিক থেকে, 1 অক্ষর 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। তাহলে দেখা এখানে গুইনা দেখবা 13টা অক্ষরই আছে। তার মানে বোঝাচ্ছে যে প্রত্যেকটা অক্ষরের নিচে নিচে যে ভ্যালুগুলো আসছে সেগুলো যদি ক্রমভাবে বসাই তাহলে যার নিচে যেটা আসবে সেটাই তার ভ্যালু, ঠিক আছে। তাহলে জাহাঙ্গীর এই যে এর নিচে কত আসছে? 3 আসছে, তারপরে কি এর নিচে আসছে 2 আসছে, এইভাবে ভ্যালুগুলা বসছে। তাহলে জাস্ট তুমি এইভাবে ভ্যালুগুলা বসাই নিবা। এখন বলছে যে 2205 সেটাকে তুমি 3 দ্বারা গুণ করো, তাহলে কত হবে? 2205 রে 3 দ্বারা গুণ করলে 3 বিশে 60, তাহলে বুঝাই যাচ্ছে। আর 2 দ্বারা করলে কত হয়? 3 দুগুণে 6000, তাহলে 66000, ঠিক আছে, সামথিং হবে। 3 5 15, তাহলে 66015 মুখে মুখে হিসাব করে ফেলা যাচ্ছে, তাই না? তাহলে এই যে 66000 কত 15 হয়েছে। তাহলে কি কি আছে তোমার? 6 আছে, তাহলে এখানে ভ্যালুটা কি আসছে? 66000 কত হচ্ছে 15। তাহলে 6 দিয়ে কি হয়? 6 দিয়ে জি হয়, তাহলে কি হবে? এই যে জি, ঠিক আছে। তারপরেরটাও 6, তারপরেরটাও কি জি, অলরেডি জি জি দেওয়ার দুইটা আছে, যে এইটুকু দিয়ে তুমি আনসার করে ফেলতে পারতেছো, যে আনসার হচ্ছে কি বি। আর 1 দ্বারা কি আছে দেখো, এই যে 1 এন, ঠিক আছে এন। আর 5 দ্বারা কি? 5 দ্বারা হচ্ছে এইচ, কই 5 দ্বারা কি? এই যে 5 দ্বারা হচ্ছে এইচ, তাহলে হচ্ছে 1 5। এত দেখারই দরকার ছিল না, দুইটা বের করছো মানে কি হয়ে গেছে তোমার, ক্লিয়ার কিনা? ক্লিয়ার, বি বি বি, ওকে ঠিক আছে। এরপরের কোশ্চেনটা দেখো, খুব সুন্দর একটা কোশ্চেন। জেড, জেড তারপর হচ্ছে খেয়াল করো, জেড তারপর ওয়াই তারপর এক্স তারপর ডাব্লিউ, বুঝাই যাচ্ছে এটা উল্টা দিকে যাচ্ছে, তাই না? উল্টা দিয়ে গেছে না? জেড তারপর ওয়াই এক্স ডাব্লিউ উল্টা দিয়ে গেছে। কিন্তু আমার এ থেকে দেখো এ বি সি ডি, এইটা আবার কিন্তু মিলছে, তাই না? তাইলে দেখা যাচ্ছে যে প্রথম অক্ষরটা পিছন দিক থেকে গেছে, তারপরে আর এর অক্ষরটা মানে পরের অক্ষরটা এ বি সি ডি স্বাভাবিকভাবে গেছে। তাহলে বলতো, তাহলে জেড তারপর ওয়াই তারপর এক্স তারপর ডাব্লিউ, তারপরেরটা কি হবে বলতো? ডাব্লিউ পরেরটা কি হয়? ভি হয়। বুঝছি কিনা? প্রথম অক্ষরটা উল্টা ভাবে গেছে। দেখো বি দিয়া যদি পড়ো তাহলে বি দিয়া আনসার অলরেডি দুইটাকে বাদ চলে আসছে, এটা বাদ এটা বাদ, তাহলে এইটার এটার মধ্যে আনসার হওয়ার সম্ভাবনা আছে। বুঝছি কিনা? আচ্ছা ওকে, ক্লিয়ার? তাহলে এ বি সি ডি ই, ডি এর পরে পরের অক্ষরটা ই হবে, পরের অক্ষরটা কি হবে? ই হবে, কারণ পরের অক্ষরটা সিরিয়াল মেনটেন করছে, এ বি সি ডি ই। দেখো দুইটাতেই ই আছে, তার মানে ঝামেলা হইতে পারে। তাহলে এইটুকু আসছে, বাট এখান থেকে তুমি এখনো দুইটা আনসার করতে পারতেছ না। তাইলে তখন তুমি দেখতে হবে যেখানে যে সংখ্যা মানগুলো আছে, এখানে যে সংখ্যা মানগুলো আছে সেগুলো আমরা একটু দেখতে পারি। দেখো প্রথম জেডটাতে আছে 2, পরেরটা আছে ওয়াই আছে 4, তাহলে কত বৃদ্ধি পেয়েছে? কি হয়েছে এখানে? তাইলে আমরা মনে রাখবো এই যে প্রথম যে অক্ষর আছে এখানে 4 হয়েছে, মানে কি হয় 2 যোগ করতে পারে, না হয় 2 গুণ করতে পারে, আর তো কোনো অপশন নাই। আবার এই যে 2 থেকে 4 হয়েছে, হয় যোগ করতে পারে, 2 আর 2 যোগ করে 4 হয়েছে, না হয় 2 আর 2 গুণ করে 4 হয়েছে। পরেরটা দেখলে তুমি বুঝে ফেলতে পারবা। পরেরটা খেয়াল করো, পরেরটা 8 হয়েছে, তাহলে 4 আর 4 সাথে 2 যোগ করলে তো 6 হয়, কোনোদিন তো 8 হয় না। তার মানে কি হয়েছে? অবশ্যই অবশ্যই কি হয়েছে এখানে বলতো? গুণিতক হয়েছে। তার মানে এই যে প্রত্যেকটা অক্ষর হচ্ছে 2 এর গুণিতক, 2 এর কি গুণিতক। তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে 2, তার সাথে 2 গুণ করছো, কত হয়েছে? 4, বুঝছি কিনা? তাহলে 4 আছে, তার সাথে 2 গুণ করছো, কত হবে? তাহলে 8, 8 এর সাথে 2 গুণ করছো, কত হবে? 16, 16 সাথে 2 গুণ করছো, কত হবে? 32। তাহলে বুঝাই যাচ্ছে এই যে এটা হচ্ছে 32, ঠিক আছে? এটা কি 32, বুঝছি কিনা? এইটুকু এইটুকু ক্লিয়ার কিনা? বুঝছি। আচ্ছা তাহলে আমরা প্রথমে যোগ করে দেখছিলাম, যোগ করে মিলে না, কারণ এই যে এখানে যে 4 হয়েছে এটা মিলছে, বাট এখানে যে 8 হয়েছে, 8 তো কখনো তুমি মিলাইতে পারতা না। বুঝছি কিনা? বুঝছি, ক্লিয়ার? আচ্ছা ওকে, আচ্ছা এইটুকু হইলে আনসার হয়ে গেছে, এখন বুঝা ফেলছে আনসার এইটা। বাট এটাও তো হইতে পারতো, বা পরেরটা আমরা কিভাবে চিন্তা করতে পারি? দেখো প্রথমে 3 আছে, পরেরটা কিন্তু 9, তাহলে বুঝাই যাচ্ছে এটা 3 এর গুণিতক। পরেরটা 3 9 27, ঠিক আছে? 3 27 কত হয় বলতো? 3 27 কত হয়? 81,
ঠিক আছে, তারপর একটা কত 243 হয়েছে। ক্লিয়ার? তাহলে দেখো তুমি চোখ বন্ধ করে 243 অ্যান্সার করতে পারতেছ। এইভাবে কিন্তু আমরা করতে পারি। যোগ গুণ ভাগ যেভাবে মিলে সেভাবে আমরা চিন্তা করব। আচ্ছা, পরের কোশ্চেনটা 11 নম্বর কোশ্চেনটা যারা পারি তারা হচ্ছে অ্যান্সার করব। ক খ ক ও খ গ এর সন্তান। তাহলে আমরা সবসময় যেহেতু যখন সম্পর্ক দেখবো, সম্পর্ক খুব ইম্পর্টেন্ট, একটা কোশ্চেন সম্পর্ক থেকে চলে আসবে। বলছে গ এর সন্তান হচ্ছে কে, একটা ক আর একটা হচ্ছে কি খ। ক আর খ হচ্ছে কি গ এর সন্তান। বলছে গ ক এর পিতা। ঠিক আছে, গ এই গ ক এর পিতা, 100% পিতা, বাপ, আগেই তো বলছে সন্তান। কিন্তু খ গ এর ছেলে নয়, বুঝছে কিনা? এই যে খটা আছে সে ছেলে না, যেহেতু দুইজনই বাপ, তাহলে ছেলে না, তাহলে আর কি হইতে পারে? খ তাইলে কি চোখ বন্ধ করে মেয়ে, তো দেখারই তো দরকার নাই, এটা কি মেয়ে। খ তাহলে কি মেয়ে, বুঝছি কিনা? বলছে গ এর সন্তান দুইজনই, এর পিতা হচ্ছে এ। কিন্তু বলছে এ যে আছে, এই যে খ আছে, সে গ এর পুত্র না। হ্যাঁ, পুত্র না হইতেই পারে, এক ছেলে এক মেয়ে তার। তাহলে এ ছেলে এ মেয়ে, বুঝছি কিনা? এটা ছেলে, ঠিক আছে, ওইটা মেয়ে, বা এটাও মেয়ে হইতে পারে, যেহেতু এটা উল্লেখ করে দেয়নি, এটাও মেয়ে হইতে পারে। বলছে এ পুত্র হবে না, খটা পুত্র হবে না। তাহলে আনসার কি বলছে? সম্পর্ক কি, তাহলে কি হবে? মেয়ে। তাহলে সবসময় কি করবা? লিখা ফেলবা। সবসময় কি করবো আমরা? লিখা ফেলবো। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো। সাকিব, সাকিব আল হাসান মাঝখানে খুব, সাকিব এখন ভাইরাল, খুব ভুয়া ভুয়া চোখে দেখা নাই সেই, তাই না? আচ্ছা, সাকিবের 10টা ইনিংসের গড় মান হচ্ছে 45.5। 11তম ইনিংসে কত রান করে আউট হলে তার সব ইনিংস মিলে, তার সারা জীবনে যত আছে সব মিলে গড় তার 50 হবে? গড় তার কত হবে? 50। তাহলে এটার সিস্টেমটা কি মনে রাখবা, এরকম যদি কোনো গড় আসে তাহলে যার যে ভ্যালুটা, প্রথম যে ভ্যালুটার কথা বলছে সেটার সাথে সেটার গুণ করবা, গুণ করে মোট গড়টা, মোট রানটা বের করবা। ঠিক আছে, তারপরেরটার ক্ষেত্রে দিয়া তার গড়টাকে তুমি কি করবা? গুণ করবা। দুইটা গুণ করলে যেটা পাবে, বড়টা থেকে ছোটটা বাদ দিবে, যেটা আসবে তার অত রান করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 10 ইনিংসে এত করছে, তাহলে ইনিংস যেটা আছে সেটার সাথে আমরা গড় রান কি করছি? গুণ করছি। তাহলে কত হয়েছে? 455 হয়েছে। তাহলে 11-র ক্ষেত্রেও 11তম ইনিংস যখন হয়েছে তখনও তার গড় কত আছে? 50। তাহলে ইনিংস লিখছি আর সাথে 50 দিয়ে গুণ করছি, কত হয়েছে? 550। দুইটারে কি করছি? ভাগ করে দিছি। ঠিক আছে, মানে বিয়োগ করে দিছি, বড়টা থেকে ছোটটা বিয়োগ করছি, 95 আসছে। তার মানে তুমি লাস্ট ম্যাচ যেটা আছে সেই ম্যাচে যদি সাকিব আল হাসান 95 করে, তার গড় কত হবে? 50 হবে। বুঝছি কিনা? লুবি সাকিব, হ্যাঁ লুবি, তাহলে কত হবে? 95 হবে। ক্লিয়ার? ওকে, গুড, ঠিক আছে। এখন আসো আমাদের পড়ার মধ্যে চলে আসছে না। অরীয় প্রতিসাম্যতার উদাহরণ কোনটা? অরীয় প্রতিসাম্যতার উদাহরণ কোনটা? তাহলে প্রতিসাম্য 4 ধরনের হয়ে থাকে, গোলীয়, অরীয়, দ্বি অরীয়, আরেকটা হচ্ছে কি বলতো? দ্বিপার্শ্বীয়, তাই না? আচ্ছা, ওকে। অরীয় প্রতিসাম্যের উদাহরণ কোনটা? অরীয় মানেই হচ্ছে 2 নম্বর পর্ব, নিডারিয়া পর্বের কথা বলা মনে রাখবো আমরা। নিডারিয়া পর্বের প্রাণী যেগুলো আছে কি কি? হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, এগুলো, তাই না? আচ্ছা, তাহলে বোঝাই যাচ্ছে অরীয় প্রতিসাম্যের উদাহরণ কোনটা। ঠিক আছে, এই যে হেলি বলবে রেডিওতে, আমি এর আগের দিন বলছিলাম হেলি বলবে রেডিওতে, এগুলো দুইটাই কার উদাহরণ বলতো? গোলীয়র উদাহরণ। ঠিক আছে, এই যে পিলা গ্লোবোসা, ঠিক আছে, এটা অপ্রতিসাম্য, যেটাকে ভাগ করা যায় না। এমনি শামুক, শামুককে কখনো ভাগ করা যায় না, এটা হলো শামুক। তাহলে বোঝাই যাচ্ছে অ্যাউরেলিয়া অ্যাউরিয়াটা, সেটাকে আমরা জেলিফিশ বলি। তাহলে জেলিফিশ কার উদাহরণ বলতো? অরীয় প্রতিসাম্যের উদাহরণ। ঠিক আছে, আর এই সি অ্যানিমন যেটা আছে, স্বামী স্ত্রী স্ত্রী, ঠিক আছে, সেটা মেট্রিডিয়াম, এটার ইংলিশটা পড়ে রাখবে, হ্যাঁ, জাবিতে আসতে পারে, ইংলিশটা দেখে রাখবে, অনেকে এটা পড়ি না তো এর জন্য। কি? মেট্রিডিয়াম, তাহলে অ্যাউরেলিয়া হবে। ঠিক আছে, তাহলে অপ্রতিসাম্যকারা স্পঞ্জ আর হচ্ছে কি শামুক, এগুলো একটা দেখে রাখবে। দ্বিপার্শ্বীয় মানে যত ভালো জিনিস আছে, তোমার পরিচিত মানুষ, তার কাছাকাছি যেগুলো আছে সব দ্বিপার্শ্বীয়, বুঝতে পারছি? আচ্ছা, আর দিওরে তো জানি আমরা, টিনোফোরা বা সিওলো প্লেনা। অনন্য গড়নের পানি সংবহন তন্ত্র আছে, এত পড়ার দরকার নেই, শুধু এইটুকু মনে রাখো। কি সংবহন তন্ত্র? পানি সংবহন তন্ত্র। তাহলে কার পানি সংবহন তন্ত্র আছে? যে পর্বের সকল সদস্যই সামুদ্রিক, সেই পর্বের ওই যে পানি সংবহন তন্ত্র আছে। বলতো এটা কে, কোন পর্বের প্রাণী? সকলেই সামুদ্রিক। আর কোন পর্বের প্রাণী? 20% সাহায্য প্রাণী, বাকি সব সামুদ্রিক। এটা বলতো, এটাও বলো, দুইটাই বলো। আচ্ছা, পানি সংবহন তন্ত্র তার কার রয়েছে বলতো? আচ্ছা, আমরা যদি একটু ইগুলা দেখি, কোনটা কি আছে? পিলা, এটা হচ্ছে কি মলাস্কা। মলাস্কা তো শামুক টামুক, তারা তো সবাই হচ্ছে কি না। তাহলে হচ্ছে পিলা শামুক। স্পঞ্জিলা, স্পঞ্জিলা মানে হচ্ছে প্রথম পর্বটা। পরিফেরা, পরিফেরা পর্বে আরেক নাম হচ্ছে স্পঞ্জ, আরেক নাম কি? স্পঞ্জ, বুঝতে পারছি? তাহলে স্পঞ্জিলা, ল্যাকাস্ট্রিস যাই আছে সেটা হচ্ছে কি স্পঞ্জ নামে পরিচিত।
এউরেলিয়া এউরেটি একটু আগে তো আমরা বললাম জেলিফিশ, যেটা নিডারিয়া পর্বের প্রাণী। নিডারিয়া পর্বের প্রাণী তো 20% স্বাদু পানির, বাকি সব সামুদ্রিক। তাহলে তো এখানে সকলেই সামুদ্রিক না, তাহলে বোঝাই যাচ্ছে হচ্ছে কি হবে, এটা কি বলতো, অ্যাস্ট্রোপ্যাকটন। ওই যে অ্যাস্ট্রো, স্টার, এই জাতীয় জিনিস যেগুলো আছে সেগুলো সব কই একাইনোডার্মাতে আছে। আর একাইনোডার্মাতেই পানি সংবহন তন্ত্র থাকে, এদের রেচন তন্ত্র মন্ত্র কিছু নাই। কি থাকে এদের? পানি সংবহন তন্ত্র থাকে। বুঝতে পারছি? আচ্ছা, ক্লিয়ার এটা? হ্যাঁ, 16 সি। আচ্ছা 15, 16 পর্যন্ত গেছে গা। ওকে, 15 নাম্বার, বাংলাদেশে হাইড্রা কোন দেশ? বাংলাদেশের কথা বলছে। কোন প্রজাতি বেশি পাওয়া যায়? বেশি পাওয়া যায় কোনটা? ঠিক আছে, সবচেয়ে বেশি পাওয়া যায় কোনটা? ঠিক আছে, বিড়ি বেশি পাওয়া যায়। আজকালকার যুগে বিড়ি পাওয়া যায়? বিড়ি পাওয়া যায় না, সব উন্নত হয়ে গেছে, সিগারেট পাওয়া যায়। তাহলে বিড়ি তো প্রথমেই বাদ। ঠিক আছে, আচ্ছা, অলিগ্যাকটাস নামের মধ্যে কেমন গ্যাকটাস ফ্যাক্টাস আছে, ওটা হয় না। আমরা সবাই জানি এটা বেশি পাওয়া যায় ভুলগারিসে। বেশি পাওয়া যায় কোনটা? হাইড্রা ভুলগারিস। বলতো এটার কোর্সিকাগুলা, ঠিক আছে, এটার যে কোর্সিকাগুলো আছে সেটার সংখ্যাটা একটু বলো তো, কমেন্ট করো তো। হাইড্রা ভুলগারিসের কোর্সিকার সংখ্যা একটু দেখবা, ঠিক আছে, একটু বলবা। এটা হালকা হলুদ বাদামি বর্ণের হয়, ভুলগারিস কি হালকা হলুদ বর্ণের। আবার ভুলগারিসের কোর্সিকার সংখ্যাটা একটু ভাইকে কমেন্ট করবা। বলবা একটু শেয়ারটা কর, একটু শেয়ার কর, এমন করস কিন্তু ওরা, একটু শেয়ার কর। 100 জন বানা বলবান। মেবি কেন 5 থেকে 7 না হয় নাই? হ্যাঁ, এই তো উর্মি 6 থেকে 10, হ্যাঁ শামিম 6 থেকে 10, হ্যাঁ লতিফা 6 থেকে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। হ্যাঁ উষ্ণ উষ্ণ, হ্যাঁ ট্রিনা 6 থেকে 10 ইম্পর্টেন্ট, গুড, সাবাস। আচ্ছা, ঘাসফড়িংয়ের স্ক্লেরাইট গুলোর সংযোগস্থল, স্ক্লেরাইট, স্ক্লেরাইট মানে দেহখণ্ডক। তার কি স্ক্লেরাইট হচ্ছে কি দেহখণ্ডক, ঠিক আছে, খণ্ডক। তাহলে এই যে স্ক্লেরাইট বা দেহখণ্ডক আছে, আমরা কি জানতে পারি যে এই যে ঘাসফড়িংয়ের বহির আবরণ এটা কিউটিকল দ্বারা আবৃত থাকে। এটা হাইপোডার্মিস থেকে নিঃসৃত এক ধরনের পদার্থ খরিত হয়, যেটা স্ক্লেরাইট গঠন করে। স্ক্লেরাইটটা দেহখণ্ডক, আর একটা আরেকটার সাথে সংযুক্ত থাকে কি দ্বারা? পাতলা একটা নরম বস্তু দ্বারা। সেটার নামই হচ্ছে কি বলতো? সূচার। সেটার নাম কি? সূচার। বুঝতে পারছি কিনা? ফ্রন্স, এটা মস্তকের যে মাথার যে অংশ, ফ্রন্স হচ্ছে কি সামনের অংশটা, জেনা হচ্ছে পার্শ্বের অংশটা, তাই না? এগুলো আমরা জানি, সো এগুলো একটু দেখে রাখবো। ক্লিয়ার? রুই মাছের প্যারাইটাল ধমনী কোথায় রক্ত পরিবহন করে থাকে? কোনটা? প্যারা, প্যারা মানে পার্শ্ব, প্যারা মানে কি? পার্শ্ব মানে পাশে। কোন পাশে করবে একটু ভাইকে জানো তো, একটু কমেন্ট করবো আমরা। 17 ডি, হ্যাঁ সুচার 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 17, হ্যাঁ 17 হচ্ছে ডি। বলছে কে? স্মৃতি বলছে, মাইশা রহমান। করটিকার বুন গুলো হয় ক্লাইপেস আয়তাকার অংশ, হ্যাঁ ক্লাইপেস আয়তাকার অংশ, গুড। দেহপ্রাচীর দেহপ্রাচীর দেহপ্রাচীর, হ্যাঁ আমরা জানি। আবার একটু যদি আমি বলি, বক্ষ মানে হচ্ছে বুক। ক্ল্যাভিকল কোনগুলাকে বলা হয় জানি? স্ক্যাপুলা আর হচ্ছে ক্ল্যাভিকল। ক্ল্যাভিকল কোনটা? কোনটা স্ক্যাপুলা আর কোনটা ক্ল্যাভিকল বলো তো? এই যে এটার নাম কি? এখানে যেটা আছে এটার নাম কি? পিছনে এই যে এটা, কোনটার নাম কি? কোনটা ক্ল্যাভিকল আর কোনটা হচ্ছে স্ক্যাপুলা? একটু বলো তো, একটু বলো। দেখো বলছে সাব, বায়োলজিতে সাব মানে হচ্ছে নিচে। বলছিলাম এটা বহুত বলছি, সাব মানে নিচে, হাইপো মানে কম বা নিচে, ঠিক আছে? বুঝতে পারছি, সাব হাইপো। তারপর ইনফিরিয়র মানে হচ্ছে কি? এগুলো হচ্ছে নিচের দিকে বা নিম্নমানের বোঝায়, ইনফিরিয়র, ঠিক আছে? তাহলে ইনফিরিয়র, সাব, হাইপো এগুলো দ্বারা কি বুঝছি? নিচে বুঝি আমরা। তাহলে সাব ক্ল্যাভিয়ান, ক্ল্যাভিকল কোনটা লিখছো কেউ? পিছনে একটা স্ক্যাপুলা, আচ্ছা ওকে। তাহলে ক্ল্যাভিকল হচ্ছে কোনটা? এই যে ইটালিক এফ আকৃতির এইটা। বলছে সাব, সাব মানে নিচে, কার নিচে? ক্লেভিকলের নিচে। ক্লেভিকলের নিচে কোনটুকু? এইটুকু, এইটুকুর আমরা কি বলি? বক্ষ, বুক। তাহলে বক্ষ পাকনার ক্ষেত্রে সাবক্লেভিয়ান ধমনী কই যাবে? বক্ষ পাকনা বা বক্ষ চক্রেতে যাবে। ইলিয়াম ইসচিয়াম পিউভিস কই পড়ছে এটা? ইলিয়াম ইসচিয়াম পিউভিস তিনটা কার অংশ? শ্রোণী চক্রের অংশ, তাই না? আচ্ছা, তাহলে কি? এই যে শ্রোণী পাকনাতে যায়। ক্যাডাল, কডাল, কডাল, কডাল মানে হচ্ছে পুচ্ছ। কডাল মানে কি? পুচ্ছ, পুচ্ছ বা হচ্ছে লেজ। কডাল মানে কি? পুচ্ছ বা হচ্ছে লেজ, ঠিক আছে? তোমার তাহমিদ কালকে বলছে, এর আগের দিন বলছিল কডালে ল আছে, ল মানে হচ্ছে লেজ, তাহলে পুচ্ছ পাকনা বা লেজে যাবে। আচ্ছা, প্যারাইটাল, প্যারা মানে পার্শ্ব, পার্শ্ব মানে কি? প্রাচীরে যাবে। রেনাল সারা জীবন ছোট্টকাল থেকে জানি, রেনাল মানে বৃক্ক। সিনিয়াকো মেসেন্টারিক, আমি মনে একটা মেসেন্টারিক মানে বদ্ধ, সব মধ্যে থাকবে। পাকস্থলী, অন্তর, যকৃৎ, মুকরি, যা বড় বড় অঙ্গ আছে সব হচ্ছে সিনিয়াকো মেসেন্টারিক। ক্লিয়ার কিনা এটা? ওকে। বৃক্কের অবতল অংশের ভাঁজকে কি বলা হয়? একটু কমেন্ট করো, যারা জানি তারা একটু কি করবো, 18 নাম্বার কমেন্ট করো। বৃক্কের অবতল অংশের ভাঁজকে কি বলা হয়? ওকে, সুমন বলছে বি, সজিত চন্দ্র বলছে হাইলাম, ওকে বি হাইলাম। আচ্ছা হাইলাম হাইলাম হাইলাম। এখন তোমাদের কাছে কোশ্চেন, ওকে ভালো কথা, আমি ধরে নিলাম এটা হাইলাম।
ঠিক আছে, বাকিগুলো বলতেছি আমি। বলতে হাইলাম দ্বারা কি হয়, ভিতরে হাইলামের ভিতরে কি প্রবেশ করে আর হাইলাম থেকে বের হয় কি কি। হাইলাম এর ভিতরে প্রবেশ করে কোন কোন কি কি প্রবেশ করে, দুইটা জিনিস প্রবেশ করে, দুইটা জিনিস বের হয়ে যায়। যারা জানি একটু কমেন্ট করবো তো। আচ্ছা, এখন আসো ক্যাপসুল। ক্যাপসুল যেটা ক্যাপসুল বা হচ্ছে বৃক্কীয় ক্যাপসুল বলা হয় এটাকে, ঠিক আছে, বা রেনাল ফাইব্রোসা বলা হয়, রেনাল ফাইব্রোসা বা বৃক্কীয় ক্যাপসুল বলা হয়। পেলভিস, মেডুলা আর হচ্ছে কর্টেক্স, এই তিনটা কার অংশ? এই তিনটা হচ্ছে বৃক্কের অংশ। বৃক্কের তিনটা ভাগে ভাগ করা যায় বা গঠনটাকে তিনটা অংশে থাকে। সবার বাইরেরটা হচ্ছে কর্টেক্স, যেটা ঘাড় অঞ্চল, ঠিক আছে। সবার বাইরেরটা কি একটু বলি আমি, একটু ইম্পর্টেন্ট তো, কর্টেক্স, ঠিক আছে, লাস্ট ইয়ারেও জাহাঙ্গীরনগর কোশ্চেন আসছিল। আচ্ছা, কর্টেক্স যেটা গাঢ় অঞ্চল, কর্টেক্সটা কি হয়, গাঢ় হয়, ঠিক আছে, কর্টেক্সটা গাঢ় হয়। মেডুলা, মেডুলা হচ্ছে মধ্য অংশ, মেডুলা কি মধ্যের অংশটা, যেটা কি হয় লাল বর্ণের, মেডুলা সেটা লাল বর্ণের হয়। কি হয় মেডুলা, কি হয় লাল, এই যে মেডুলা লাল বর্ণের হয়, ঠিক আছে। আর এই পেলভিস দন্তাস্য আছে, এটা সবার শেষ অংশ, ভিতরের অংশ, এটা হচ্ছে সাদা বর্ণের হয়। এটাই এটাই জাহাঙ্গীরনগরের কোশ্চেন, যে কোশ্চেন। পেলভিস সাদা বর্ণের হয়, মেডুলা লাল বর্ণের হয়, আর কর্টেক্স তো প্রথমে থাকে, এটা গাঢ় বর্ণের। কি কেউ করছে? হ্যাঁ, ধমনীয় স্নায়ু প্রবেশ করে, ইউরেটার ও শিরা বের হয়েছে। গুড, নুসরাত তৃষা। আচ্ছা, অপশন দেখলে পারবো ভাইয়া। আচ্ছা, ধমনী ঢুকে আর হচ্ছে শিরা বের হয়, এটুকু তো ঠিক আছে। স্নায়ুটা বলছে, খুব ভালো বলছে, ধমনী প্রবেশ করে ইউরেটার বের হয়। হ্যাঁ, শিরা বের হয়ে যাবে, কমন ব্যাপার, শিরা সবসময় বের করে। স্নায়ু ঢুকে, স্নায়ু ঢুকে, গুড গুড গুড। পেলভিস সাদা, এই যেটা হচ্ছে একটা কোশ্চেন, এটা পরে রাখবা। আচ্ছা, এই পাশে চলে গেছি। আচ্ছা, এরপরে চলো আমরা পরে কি কোশ্চেন আছে চলো দেখি। মানবদেহের করটির অস্থির সংখ্যা কয়টা? এটা আমি পড়াবো না, এটা আমরা জানি। তারপরে জাস্ট একটু বলি, করটিকা আর করটি, ছোটটাই বড়, বড়টাই ছোট। এই যে এই যে এই যে এই যে এই যে এইটুকু চুলোলা অংশটা, ঠিক আছে, এটা হচ্ছে করটিকা। আর এইখান থেকে শুরু করে দাড়ি ছাড়া, ঠিক আছে, এই পুরো হাড্ডির এই অংশটাকে করটি বলা হয়। বাচ্চা কাচ্চা সবাই একটু দ্রুত কমেন্ট করো। আচ্ছা, করটি তো করবা, সাথে করটিকাটাও করবা, করো টিকাটাও কমেন্ট করো একটু। ওকে, আরে সবাই পারে, দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, সাই তোমার একটু বাড়া, একটু সবাই শেয়ার দে, একটু ফ্রেন্ডদেরকে মেনশন দে, ঠিক আছে, 100 পার কর। হ্যাঁ, 29টা 29টা 29টা। আর করটি, করটি করটি বলছি, করটি, করটিকা, হ্যাঁ 14টাকে লেখে। করটিকা কয়টা? 8টা, ঠিক আছে, করটিকা কয়টা? 8টা। ওই যে কে জানি লিখছে ধরনের, এটা খুব ভালো লিখছে, ঠিক আছে, এটা কার নামটা কি গেল, কই গেল নামটা? হ্যাঁ, সুজিত যেটা বলছে, করটিকা 6 ধরনের 8টা অস্থি, এটা খুব ভালো ছিল। ধরন বুঝো তো, 8টি মানে সংখ্যায় 8টা, ঠিক আছে, ধরন মানে কিন্তু সে আসলে 6 ধরনের, ঠিক আছে, মানে নাম আছে তার 6টা, নাম আছে কি 6টা। ওকে, গুড গুড। মুখমণ্ডলের 14টা, মুখমণ্ডলের 14টা, গুড। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা সবাই পারি। ব্যাং ও হাঙরের ভ্রূণ, ভ্রূণটা হচ্ছে মুখ্য। এই ভ্রূণটা ব্যাং আর হাঙর থাক বা জারি ভ্রূণ থাক, কোন ধরনের তরুণাস্থি পাওয়া যায় ভ্রূণে? কোন ধরনের তরুণাস্থি পাওয়া যায়? ব্যাং হাঙর ছাড়া অন্য কারোরই ভ্রূণ হইতে পারে, সমস্যা নেই, বাট ভ্রূণে কোন ধরনের তরুণাস্থি পাওয়া যায়? যারা জানি তারা একটু কমেন্ট করো। আসলে চুন্ময়, চুন্ময় এটার এক নাম হচ্ছে ক্যালসিফাইড, কি ক্যালসিফাইড আর কি, বা ক্যালসিয়াম যুক্ত যেটা আছে ক্যালসিফাইড। মনে রাখবা, ক্যালসিয়াম যেখানে থাকে ওটা কি হয়ে যায়? শক্ত হয়ে যায়। দাঁত, জানো তুমি দাঁত সবচেয়ে শক্ত, তোমার বডির সবচেয়ে শক্ত পার্ট হচ্ছে দাঁত। দাঁতে কি থাকে বেশি? 97% ক্যালসিয়াম থাকে। গুরুত্বপূর্ণ একটা তথ্য বলে দিলাম, দাঁত সবচেয়ে শক্ত, দাঁতের মধ্যে 97% ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়াম থাকলে শক্ত হয়। তোমার বডির সবচেয়ে শক্তময় হাড় কোনটা বলো তো? এই যে এইটা, এটার নাম কি? হিউমেরাস। আর সবচেয়ে বড় দীর্ঘতম কোনটা? দীর্ঘতম হাড় কোনটা? এই সুন্দর একটা কোশ্চেন বুঝিয়ে দিলাম, এটাই আসে, সহজ জিনিসই আসে। ফিমার, পায়ের মধ্যে হাত দিলে বোঝা যায় সবচেয়ে লম্বা কি? ফিমার। তাহলে এই যে ফিমার আর হচ্ছে হিউমেরাস, এদের মস্তকে থাকে চুন্ময় বা ক্যালসিফাইড তরুণাস্থি। যারা এটা পারি তারা আনসার করবো। আমি কিন্তু ব্যাখ্যা করতেছি, যারা পারি আমি এর সুযোগ দিচ্ছি, তোমরা যেন অ্যান্সারটা করো। আমি 4টা অপশন বলতে বলতে তোমরা সঠিক অ্যান্সারটা করে ফেলবা, ঠিক আছে? হ্যাঁ, ফিমার আর এটা। এরপর আসো শ্বেত। শ্বেত, শ্বেত দ্বারা আমি যেভাবে নামের মধ্যে সে আছে, নামের মধ্যে কি আছে? সে। এদের উচ্চারণ হচ্ছে ক সে, ক সে, ঠিক আছে। আচ্ছা, চুন্ময়টা শেষ করে দিই। এই ধর ক সে রুকা, কশেরুকা। কশেরুকার মধ্যে সে আছে, তাহলে শ্বেত রক্তকণিকা বা শ্বেততন্ত্রময় তরুণাস্থি কার মধ্যে পাওয়া যায়? কশেরুকা। কশেরুকা চিনছি, মেরুদণ্ড। তাহলে মেরুদণ্ডের প্রত্যেকটা খণ্ডকে কশেরুকা বলা হয়, ঠিক আছে। এই যে কষে সে, সে সে, তাহলে এর মধ্যে যে তরুণাস্থি পাওয়া যায় সেটা হচ্ছে শ্বেততন্ত্রময় তরুণাস্থি। সেটা কি? শ্বেততন্ত্রময় তরুণাস্থি। বুঝছি কিনা? বাকি স্থিতিস্থাপক বা পিততন্ত্রময় তরুণাস্থি, এটা আমরা সবাই জানি। অনেকে ত্রিপলি দ্বারা পড়ো,
ত্রিপলি দ্বারা পড়তে পারো, কোনো সমস্যা। ইউস্টেশিয়ান নালী, তারপর হচ্ছে কি ই ই ই ইউস্টেশিয়ান নালী, আর কি কি আছে বল? বহিকর্ণ বা এক্সটার্নাল ইয়ার, এক্সটার্নাল ইয়ার, এক্সটার্নাল ইয়ার, ইউস্টেশিয়ান নালী আর ইপিগ্লটিস, ইপিগ্লটিস। বা আমি পড়ছিলাম ইপিএল, বিপিএল হয় না, ইপিএল যেমনি পড়ো। ইউস্টেশিয়ান নালী পি দ্বারা, এই যে পি না, এল দ্বারা হচ্ছে কি আলজিব্বা, এল দ্বারা মানে আলজিব্বা, ঠিক আছে? এপিগ্লটিস বা আলজিব্বা ওইভাবে, ঠিক আছে? তাহলে সব পড়াই পড়ছে, তাহলে বোঝাই যাচ্ছে আনসার হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন, ঠিক আছে? তাহলে এটা পড়ে নিবা, ঠিক আছে? ওইটা পড়াইলাম না। কোন স্নায়ু অক্ষিগোলকের সঞ্চালন নিয়ন্ত্রণ করে? অক্ষিগোলক আই মিন চোখের ব্যাপারে, চোখের ব্যাপারে কথা বলছে। কোন কোন স্নায়ুগুলা? একটু যারা জানি তারা একটু অ্যান্সার করবে, একটু যারা জানি তারা হচ্ছে কি একটু অ্যান্সার করবো, একটু যারা জানি তারা হচ্ছে একটু অ্যান্সার করবো, ঠিক আছে? আচ্ছা, অপটিক স্নায়ু, অপটিক স্নায়ু এটা আমরা জানি চোখের ক্ষেত্রে, তাই না? কিন্তু অপটিক স্নায়ুর কাজ কি বলতো? দেখবা মাহমুদ অপটিক্স, অজয় অপটিক্স, আর কার কার নাম আছে, সুজিত অপটিক্স, বিভিন্ন অপটিক্স নাম লেখা থাকে, তাই না? চশমার দোকান, যেটা আলোর অনুভূতি এটা মস্তিষ্কে পাঠায়, ঠিক আছে? অপটিক, তাহলে অপটিক তো হওয়ার কথা সম্ভাবনা নাই, ঠিক আছে? প্যালেটাইন ম্যান্ডিবুলার, ঠিক আছে? প্যালেটাইন ম্যান্ডিবুলার, এই প্যালেটাইন ম্যান্ডিবুলার কার ভাগ? এটা এটা কমেন্ট করতে পারলে চকলেট। প্যালেটাইন আর ম্যান্ডিবুলার এটা কার ভাগ এটা পড়বো। আচ্ছা, আমি মনে রাখতাম যে এটা 3 নাম্বার না 4 নাম্বার আর হচ্ছে 6 নাম্বার, এরা হচ্ছে অক্ষিগোলকের সঞ্চালন, এরা হচ্ছে কি অক্ষিগোলকের সঞ্চালন, ঠিক আছে? তাহলে কে কে? অকুলোমেটর, ট্রক্লিয়ার আর হচ্ছে অ্যাবডুসেন্স। অকুলোমেটর, ট্রক্লিয়ার আর হচ্ছে কি অ্যাবডুসেন্স। এই দুইটা কোনটার ভাগ? এই যে স্নায়ুগুলো আছে তার মধ্যে কোনটার ভাগ? এই বল কোনটার ভাগ? পারলি না তো, শেষ, চকলেট শেষ, মিস কিন্তু। তাহলে আনসার তো অকুলোমেটর, আনসার কি অকুলোমেটর, ঠিক আছে? পারলা না, তাই তো? তাইলে আর কি শেষ। কোন হরমোন রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে? কার মাত্রা? ক্যালসিয়ামের মাত্রা। নামের মধ্যে ক্যালসিয়াম যেটা আছে ওইটাই হবে, নামের মধ্যে ক্যালসিয়াম যেটা আছে ওইটাই হবে। প্যারাথরমোন, প্যারাথরমোন বা প্যারাথাইরয়েড হরমোন, ঠিক আছে? ক্যালসিয়াম আর ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে। এটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে তৈরি হয়। কার কার কথা বললাম? ক্যালসিয়াম, এটা কি ক্যালসিয়াম আর হচ্ছে কি ফসফরাস, ক্যালসিয়াম আর কি ফসফরাস, এই দুইটার বিপাক নিয়ন্ত্রণ করে, এদের বিপাক নিয়ন্ত্রণ করে। যারা জানো তারা অ্যান্সার করো, যারা জানো তারা না, ঠিক আছে? ট্রাই আয়োডো, ট্রাই মানে কত? 3, T3, ট্রাই আয়োডোথাইরিন। এটা হচ্ছে যেহেতু T3 মানে কম, তাহলে এটা বিপাক হার, বিপাকের বৃদ্ধি, হৃদস্পন্দন বন্ধন নিয়ন্ত্রণ করে। আর যেটা T4, এই থাইরোক্সিন বা হচ্ছে কত T4, সেটা তো যেহেতু 3-এর চেয়ে বড়, তার মানে সে প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করবে, প্যাচ বাজাবে না, দেখো, ঠিক আছে? আচ্ছা, এই যে ট্রাইআয়োডোথাইরন সে বিপাক হার, স্পন্দন বন্ধন নিয়ন্ত্রণ করে। থাইরোক্সিন বা T4 এটা কত? T4, এটা কত? T3, এটা এই যে প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে, দেখছো? সে একটু বড়, এর জন্য সে পাওয়ারফুল, সে প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে, প্যাচ বাজাবে না, বৃদ্ধি। আর প্যারাথর্ম তো বলছি ক্যালসিয়াম ফসফরাস বিপাক নিয়ন্ত্রণ করে। আর ক্যালসিয়ামের মাত্রা নামের মধ্যে ক্যালসি থাকবে, মিলছে, তাহলে ক্যালসিটনিন করে, বুঝতে পারছি? আচ্ছা, তাইলে এই যে এইটা আর হচ্ছে এই যে ক্যালসিটনিন, এই তিনটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়। কই থেকে? থাইরয়েড থেকে নিঃসৃত হয়। আর এটা কি প্যারাথাইরয়েড থেকে হয়, এটা প্যারাথাইরয়েড হয়, ঠিক আছে? প্যারাথাইরয়েড থেকে হয়। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, ক্যালসিটনিন। ওকে, কোনটি মানুষের পাকস্থলীর অংশ নয়? কার অংশ? পাকস্থলীর অংশ নয়, ঠিক আছে? পাকস্থলীর ফান্ডাস, কার্ডিয়া, ডিউরেনাম, পাইলেরাস, বলো কোনটা? আচ্ছা, ওকে, 23। এই উর্মি, পাইলোরাস কেন? 23D কেন পাইলোরাস হবে? কেন পাইলোরাস হবে? পাইলোরাস পাকস্থলীর অংশ না, কি বলো এটা? এই যে ডিউডেনাম, এটা কার অংশ? আমরা কি পড়ছিলাম বলো? ক্ষুদ্রান্তের অংশ কি, ঠিক আছে? ডিউডেনাম, ডিজে আই পড়ছিলাম, যাই হোক, ডিজে আইরিন, ডিজে অমুক তমুক। ডিউডেনাম, জেজোনাম, ইলিয়াম, এটা কার অংশ? ক্ষুদ্রান্তের অংশ। তাহলে ডিউডেনাম কেমনে পাকস্থলীর অংশ হয়? পাইলোরাস কার অংশ? পাইলোরিক, পাকস্থলী 2 ধরনের পেশি থাকে, কাজ করে, পাইলোরিক ফিংস্টার আর হচ্ছে কি কার্ডিয়াক ফিংস্টার। কার্ডিয়াটা উপরের দিকে খাবার গিলতে সাহায্য করে। পাইলোরাস বা পাইলোরিক ফিংস্টার যেটা আছে খাদ্য বের হইতে সাহায্য করে পাকস্থলী থেকে। দুইটা গুরুত্বপূর্ণ তথ্য বললাম, পাইলোরিক ফিংস্টার আর একটা কি বললাম?
ভুলে বলছি ভাইয়া। আচ্ছা, পাইলোরিক ফিংস্টার আর একটা কি বললাম, কার্ডিয়াক ফিংস্টার, ঠিক আছে। আর কোনটা গম্বুজের মতো বলো তো, এখানে কোনটা গম্বুজের মতো একটু বলবা এটা। এবার মেডিকেলে কোশ্চেন আসছিল না একটা, ডিউটেরাম জেজরাম ইলিয়াম থেকে, বলো তো কোনটা সবচাইতে বেশি কি করে, খাদ্য শোষণ করে, তাই তো নাকি আসছিল পানি শোষণ করে। আচ্ছা, বা এই যে ডিউটেরাম জেজরাম ইলিয়াম এর মধ্যে সবচেয়ে বড় কে, সবচেয়ে বড় কে, এগুলো কমেন্ট করো। ডিজিআই, হ্যাঁ। ফান্ডাস, গম্বুজ আকৃতির হচ্ছে কে, ফান্ডাস, গুড। এই যে তিনটার ভিতরে, ঠিক আছে, কোনটা সবচেয়ে বড়, ফান্ডাস, গম্বুজের মতো, ফান্ডাস, গুড। এই তো সাবাস, সবই পারো দেখা যায়। বলো তো এই তিনটার মধ্যে কোনটা বড়, এটা একটু বলো। আগের অ্যান্সারটা চকলেট, সবাই চকলেট মিস করলে, কেউ পারলা না, হতাশ আমি, হতাশ, ঠিক আছে, হতাশ। জেজোনাম বেশি শোষণ করে, ওকে, ইলিয়াম বড়, ইলিয়াম বড়, গুড, গুড, ইলিয়াম বড়, ওকে। কোনটা ক্ষুদ্রান্ত খরিত হরমোন নয়, হরমোন নয়, ক্ষুদ্রান্ত থেকে খরিত হয় এরকম হরমোন নাই নয় কোনটা। প্রথম কথা, কিছু বুঝো না, কিছু জানো না, তাও দেখো এই যে গ্যাস্ট্রিন, তুমি জানো কি না পাকস্থলীর এক নাম হচ্ছে গ্যাস্ট্রিক, পাকস্থলীর এক নাম কি, গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক। তাহলে পাকস্থলীর এক নাম কি, গ্যাস্ট্রিক। তাহলে বুঝাই যাচ্ছে গ্যাস্ট্রিন হরমোন এটা কই থেকে খরিত হবে, পাকস্থলী থেকে, নর্মাল ব্যাপার, তাই না। পাকস্থলীর কোন কোষ থেকে খরিত হয় জানি, গ্যাস্ট্রিন কি দ্বারা শুরু হয় বলো তো, জি দ্বারা, জি কোষ থেকে খরিত হয়। কোন কোষ থেকে খরিত হয়, জি কোষ থেকে খরিত হয়। এগুলা এগুলা তোমার বই বাংলায় লেখাই যে এইভাবে জি লেখা, তো তুমি ভাবো আল্লাহ জি কোষ এটা মুখস্থ করো বলে। গ্যাস্ট্রিন তুমি লেখো কেমনে, গ্যাস্ট্রিন কখনো লেখছো, হ্যাঁ, গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রিন কখনো ইংলিশে লিখছো, তাহলে কি দ্বারা শুরু হয়, জি দ্বারা, তাহলে জি কোষ থেকে খরিত হয়, এটা পড়ার কি আছে, মুখস্থ করার কি আছে, মুখস্থ করার কিছু আছে এটা। আচ্ছা, তাহলে আনসার কি হবে, গ্যাস্ট্রিন। বাকিগুলো না জানলেও চলতো, তারপর আমরা একটু জেনে রাখবো যে এন্টারোকাইনিন, কোলিসিস্টোকাইনিন আর সিক্রিনিন এগুলো হচ্ছে কি বলতো, ক্ষুদ্রান্ত খরিত হরমোন, হরমোন আর কি, ক্লিয়ার, একটু দেখে রাখবো এটা। রক্তে শ্বেতকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম হয়ে গেলে তাকে কি বলে, শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম হইলে কি বলে, যারা আমরা জানি তারা একটু। আচ্ছা, কি বলছে মুনতাসির তন্ময়, চকলেটের কোশ্চেনটা পারছি, কই আমি যে কতক্ষণ তাকায় তোকে দেখলাম, এই যে বললাম, আসলেই পারছস, আমি তো পাইলাম না খুঁজে। আসলেই পাইছ, বই দেখা, হ্যাঁ, নাকি এতক্ষণ পরে মনে হয়েছে। আচ্ছা যাই হোক, আচ্ছা আমি তখন দেখি নাই। আচ্ছা যাও, তারপরে তুমি যদি পায়রা থাকো অনেস্টলি, তাহলে তোমার জন্য চকলেট, ঠিক আছে, ক্যাম্পাসে যেদিন দেখা হবে এদিন পাবা তুমি। আচ্ছা, রক্তের শ্বেতকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম থাকলে তাই কি বলা হয়। আচ্ছা, লিউকেমিয়া, লিউকোপেনিয়া, লিউকোসাইটোসিস, ঠিক আছে, আর হচ্ছে লিউকোসাইটোমিয়া, কোনটা হবে, ঠিক আছে, কোনটা হবে। আচ্ছা, আমরা মনে রাখবো পেনিয়া মানে হচ্ছে কম, পেনিয়া মানে যে পায় না, পেনিয়া মানে কম, লিউকেমিয়া মানে রক্তের সংখ্যা শ্বেতরক্তের স্বাভাবিকের চাইতে বাইরে যাওয়া, ঠিক আছে, স্বাভাবিকের চাইতে কি হয়ে যায়, বাইরে যাওয়া। আর লিউকোসাইটোসিস বা লিউকোসাইথিমিয়া মানে অস্বাভাবিক বেড়ে গেলে, ঠিক আছে, যে বেশি থাকলে, অনেক বেশি থাকলে, স্বাভাবিকের চাইতে বেশি থাকলে। আচ্ছা, তাহলে লিউকেমিয়া হচ্ছে অস্বাভাবিক বেশি থাকলে, আর স্বাভাবিকের চাইতে বেশি থাকলে তখন তাকে লিউকোসাইটোসিস বা লিউকোসাইথিমিয়া বলা হয়, ক্লিয়ার। আর পেনিয়া মানে তাহলে কি আমরা জানলাম, পেনিয়া মানে হচ্ছে কি কম, পেনিয়া মানে কি কম, পিনিয়া মানে কম, গুড। মানুষের শ্বসনতন্ত্রে বেস্টিবিউলের পরের অংশ কোনটা, কোনটা, বেস্টিবিউল বা লুমগুলার কথা বলছে তাই না, একটু বলো তো আমাকে। হাইলাম, হাইলাম কার অংশ, মাত্রটা পরে আসলাম, কার অংশ জানি হাইলাম। আচ্ছা, নাসাগলবিল ষড়যন্ত্র, যে অনেক বেশি ষড়যন্ত্র করে, ঠিক আছে, বদমাইশ, তার নাসা গহ্বর, কোনটা হবে, তার একটু একটু বেস্টিবিউলের পরের অংশটা কি, এই যে সম্মুখ নাসারন্ধ্র প্রথমটা, এরপরে তো নাকের চুল, চুলগুলা কি ভেস্টিবিউল বলতেছে, তারপরে কি হবে, নাকের ছিদ্র শেষ হয়েছে, নাসা গহ্বর যে গর্তটা আছে, তারপর পশ্চাৎ নাসারন্ধ্র, পশ্চাৎ নাসারন্ধ্রের একটা নাম আছে, এটা বলো তো একটু, পশ্চাৎ নাসারন্ধ্রের নাম, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, হাইলাম বৃক্কের অংশ। আচ্ছা, আচ্ছা, এই পশ্চাৎ নাসারন্ধ্রের একটা নাম, আবার নাকের প্রথম ছিদ্র সম্মুখ নাসারন্ধ্র, তারপরে চুল বা ভেস্টিবিউল, এরপর নাকের গর্ত, নাকের শেষ ছিদ্র পশ্চাৎ নাসারন্ধ্র, এরপর হচ্ছে নাসার সাথে গলার মিলছে, নাসা গলবিল, তারপর ষড়যন্ত্র, হ্যাঁ, তারপর শ্বাসনালী বা ট্রাকিয়া, তারপর ব্রঙ্কাস, ফুসফুস, ব্রঙ্কিউল বা শ্বাসবৃক্ষ, ঠিক আছে, ক্রমটা। আচ্ছা, তাহলে কোনটা হবে,
ভেস্টিবুলের পরের অংশটাই হচ্ছে কি নাসা গহব্বর। তাহলে আনসার কি নাসা গহব্বর। পশ্চাৎ নাসা মধ্যে কেউ পারো নাই? আচ্ছা গুড, এই তো সুজিত, হ্যাঁ ইমরান, ওকে ঠিক আছে, মিতু, শাখাওয়াত, আচ্ছা কোয়ানা কোয়ানা কোয়ানা, গুড। পশ্চাৎ নাসার এক নাম হচ্ছে কি কোয়ানা, খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট। শ্বাসনালী বা ট্রাকিয়া যেটা আছে, ঠিক আছে, এখানে যে ইটা থাকে তরুণাস্থিতে থাকে, সেটার আকৃতি কি একটু কমেন্ট করো তো। আচ্ছা একটু কমেন্ট করো। সি আকৃতির, সি আকৃতির, সি আকৃতির, গুড, সি আকৃতির। আচ্ছা ওকে, পরের কোশ্চেনটা, পাক রজস্রবীয় পর্বের স্বাভাবিক সময়কাল কত? এই যে টপিকটা আছে, এই টপিকটা নতুন এডিশনের বইয়ে চেঞ্জ হয়েছে, হ্যাঁ নতুন বইয়ে চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেন এখন আসার কথা না, যদি এক্স কোশ্চেন না ডিরেক্ট তুলে দেয়, তো এক্স কোশ্চেন ডিরেক্ট আসার কথা না, ঠিক আছে। তারপরে জাস্ট এই টপিকটা এই কোশ্চেনের জন্যই পড়তে পারো, বাট রজস্রাব যেটা আছে বা রজচক্র যেটা আছে সেটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে, প্রাকমাক এখন এগুলা নাই, ঠিক আছে। এখন কয়টা পর্যায় আছে জানো? 3টা পর্যায়। কয়টা পর্যায়? 3টা পর্যায়। রজস্রাবীয় পর্যায়, বর্ধনশীল পর্যায়, আর হচ্ছে ক্ষরণশীল পর্যায়। একটা রজস্রাবীয় আর একটা বর্ধনশীল। কি কি আছে? জরায়ুজ প্রক্রিয়া, জরায়ুজ প্রক্রিয়া 3 ধরনের, জরায়ুজ চক্র, হ্যাঁ এটা হচ্ছে কয় ধরনের? 3 ধরনের। কি বললাম? রজস্রাবীয়, স্রাবীয়, বর্ধনশীল, আর একটা হচ্ছে ক্ষরণকারী, ঠিক আছে। এখন হচ্ছে কি আছে? এই 3টা আছে, নতুন এডিশনে বইটা দেখে নিবা, ঠিক আছে। টাইমকালটা দেখে নিবা। রজস্রাবীয় পর্যায় হচ্ছে 1 থেকে 5 দিন, পরেরটা হচ্ছে 5 থেকে 13 দিন, পরেরটা হচ্ছে 28 দিন পর্যন্ত। বুঝতে পারছি? 1 থেকে 5 দিন, 5 থেকে 13 দিন, 13 থেকে 28 দিন, 1 থেকে 5 দিন, এটা 1 থেকে 5 দিন, 5 থেকে 13 দিন, আর 13 থেকে কত? 28 দিন, ঠিক আছে। এইটুকু দেখে রাখতে পারো। এটা এখন আপাতত পড়ার দরকার মানে লাভ নাই, ঠিক আছে, লাভ নাই। বা এই কোশ্চেন আকারে তুমি এটা জাস্ট পড়তে পারো, যেহেতু নতুন বই চেঞ্জ হয়েছে, হ্যাঁ। তাহলে এটা একটু দেখে নিবে নতুন এডিশনের বইটা থেকে। কত মাস বয়সের মানব ভ্রূণকে ফিটাস বলা হয়? এটা খুবই ইম্পর্টেন্ট জাবির জন্য। এই ফিটাসওয়ালা টপিকটা, মানব ভ্রূণের যে টপিকটা আছে, এটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা এটার একটা আমি চিন্তা করছি যে টাইম পাচ্ছি না দেখে, তো তানভীর ভাই আসলে কালকে রাতে হয়তো বা কালকে রাতে বা 2-1 দিনের ভিতরে এটা একটা বানাবো, একটা ভিডিও বানানোর ট্রাই করবো আমি, যদি কোনোভাবে মিলানো টেলানো যায়। অ্যাটলিস্ট একবার যদি আমার মুখ থেকে শোনো, হয়তো তোমার জন্য সহজ হতে পারে। ট্রাই করবো একবার এটার জন্য, যে এটার একটা কোনো ছন্দ টন্দ পারা যায় কিনা। তার আনসার কি হবে? এটা 4 মাস, 4 মাস। আচ্ছা এখন এটার আসলে স্পেসিফিক ভাবে আনসার যদি বলি আমি, যেমন হচ্ছে দেখো, 8ম সপ্তাহ থেকে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত পুরো অবস্থাটাকে ফিটাস বলা হয়, পুরো অবস্থাটাকে ফিটাস বলা হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন এটা আসলে মাস হিসাবে চিন্তা করলে, হ্যাঁ বলা যেতে পারে 4 মাস, ঠিক আছে। এটা আসলে এক্সাক্ট আনসার হাজারি স্যার বলে, কি জানি স্যার এটা, আরে আজমল স্যারের বইয়ে ওরকম ডিরেক্ট আছে। 8 মাস না 4 মাস? বলো। আচ্ছা যাই হোক, এটা আমার মনে নেই আপাতত, এটা ব্ল্যাঙ্ক, ঠিক আছে, এটা ব্ল্যাঙ্ক, ঠিক আছে। আচ্ছা যে এক্সাক্ট জানো, একদম 100% জানো, এরকম একজন কমেন্ট করো। 1 মাসে 4 সপ্তাহ, 4 সপ্তাহ 4 মাস, 8 সপ্তাহ বা 4 মাস, 8 সপ্তাহ মানে 4 মাস। মুখস্থ না, এইটুকু গেলে 2 মাস হয়। 8ম সপ্তাহ মানে 2 মাস, 2 মাস তো অপশনই নেই। কেউ 100% জানো যে একদম শিওর হয়ে পড়ছো কোথাও? মুখস্থ, হ্যাঁ 2 মাস তো আমি জানি যে 2 মাস তো অপশনে নাই, ঠিক আছে, 2 মান্থ, ওকে ঠিক আছে। কিন্তু বাট কেউ কি একদম শিওর হয়ে কোনোটা জানো কিনা? আচ্ছা যে শিওর হয়ে জানো সেই কমেন্ট করো, অন্যরা কেটে লাভ নেই এখন।
মিশ্র ভ্যাকসিন নামে পরিচিত কোনটা? মিশ্র ভ্যাকসিন নামে পরিচিত কোনটা? কলেরা ভ্যাকসিন, ডিপথেরিয়া ভ্যাকসিন, র্যাবিস ভ্যাকসিন কোনটা? বা HIV ভ্যাকসিন, HIV ভ্যাকসিন জানি আমরা। মিশ্র ভ্যাকসিন যেখানে একাধিক থাকে, যেমন MMR, মিসেলস, মাম্পস আর হচ্ছে কি রুবেলা। DPT, ঠিক আছে, ডিপথেরিয়া, পারটিসিস আর হচ্ছে কি টিটেনাস। ঠিক আছে, এরকম এখানে আছে একটা, যারা জানি একটু কমেন্ট করি। র্যাবিস ভ্যাকসিন না, HIV, হ্যাঁ, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ ভ্যাকসিন। হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ ভ্যাকসিন, এটাকে মিশ্র ভ্যাকসিন বলা হয়ে থাকে। এটাকে কি ভ্যাকসিন বলা হয়ে থাকে? মিশ্র ভ্যাকসিন। তোমার আজমল স্যারের বইয়ে এই দুইটা দেয়া আছে, বা আরো BCGও দেয়া আছে। ঠিক আছে, BCGও দেয়া আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি মিশ্র ভ্যাকসিন। আর এই যে HIV যেটা আছে সেটা কি HIV, কিন্তু ভি না, পেসবারিস না, HIV, এটা কিন্তু হেপাটাইটিস বলে, এইডস তৈরি করে যেটা, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেটা। ঠিক আছে, আর এটা হচ্ছে HIV, এটা কি বি। ইন্টারফেরন কি? ইন্টারফেরন কালকে তোমাদের একটা কোশ্চেন করছিলাম, কেউ পারো নাই। কেউ পারছো? ওই যে বলছিলাম কবের ক্লাসে, লিন্ডেনম্যান। ঠিক আছে, লিন্ডেনম্যান কি আবিষ্কার করছিল? আরেকটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, বারবার বললাম, লিন্ডেনম্যানের তো 10% নিয়ম বা 10% নিয়ম তো পড়ছি আমরা। আর কি? ঠিক আছে, এই যে বাচ্চা কাছে, এই যে ইন্টারফেরনও কে আবিষ্কার করছে? লিন্ডেনম্যান আবিষ্কার করছে। ইন্টারফেরন দুইটা কাজ করে, খুবই গুরুত্বপূর্ণ কাজ। একটা হচ্ছে কি, একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ক্যান্সার, কি কোষ? ক্যান্সার কোষ ধ্বংস করে, ক্যান্সার কোষ। আরেকটা কি? ভাইরাস আক্রান্ত কোষ, ভাইরাস আক্রান্ত কোষ। ঠিক আছে, ভাইরাস আক্রান্ত কোষ যেটা আছে, আক্রান্ত কোষ। ঠিক আছে, এই ইন্টারফেরন কোন ধরনের প্রোটিন? ইন্টারফেরন একটা প্রোটিন, লিপোপ্রোটিন, পলিস্যাকারাইড, প্লাজমা প্রোটিন, বা ইন্টারফেরন একটা গ্লাইকোপ্রোটিন। ইন্টারফেরন একটা কি? ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন। আরো যদি স্পেসিফিক ভাবে বলি, যদি দিয়ে দেয় ক্ষুদ্র না বৃহত্তর, তাহলে ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন, ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে, গ্লাইকোপ্রোটিন, ক্যান্সার আর ভাইরাস রোগ প্রতিরোধে ভূমিকা পালন করে ইন্টারফেরন। গুড। মেন্ডেল কত প্রকার মটরশুঁটি? এটা আমি জানি সবাই। এটা কত কোশ্চেন, কিছু কোশ্চেন কিন্তু খুবই সহজ আছে, যেমন এটা গ্লাইকোপ্রোটিন কোশ্চেন সহজ আসছে। এই যে মটরশুঁটির কোশ্চেন কত সহজ, কত জোড়া বলো তো? কত টি বলছে, কত প্রকার মটরশুঁটি আছে, কত প্রকার মটরশুঁটি নিয়ে কাজ করছে? 34 প্রকার, তাই না? 34 প্রকার। তাহলে জোড়া হিসাবে কত জোড়া হবে? 17 জোড়া, তাই না? 17 জোড়া মটরশুঁটি নিয়ে কাজ করছে। সমস্ত দেহে ঘন লোমের উপস্থিতি, সারা দেহে ঘন লোম, অনেক বেশি লোম হবে, একদম লোম টুমে ভইরা যাবে সারা শরীর। ঠিক আছে, এই রোগটার নাম কি বলা হয়? রোগটার নাম কি বলা হয় বলো? ডাউন সিনড্রোম, মনে আছে? ঠিক আছে, ট্রাইজোমি 21। ঠিক আছে, ট্রাইজোমি, এটা একটা ক্রোমোজোম গঠিত রোগ, ট্রাইজোমি 21। ঠিক আছে, বা ক্রোমোজোম 21-এ প্রবলেম হয়, জিন গঠিত রোগ। এটা কই পড়ছো মনে আছে? এটা হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতায় লাস্টের দিকে দেয়া আছে, মানব জীবনের ধারাবাহিকতায় লাস্টের দিকে। হাইপ্রোটাইকোসিস, হাইপার মানে কি? হাইপার মানে বেশি, হাইপার মানে কি? বেশি। হাইপো মানে কম, হাইপার মানে কি? বেশি। হাইপারট্রাইকোসিস যেটা ঘন লোমের উপস্থিতি, হাইপারট্রাইকোসিস কি? ঘন লোমের উপস্থিতি। হাইপারট্রাইকোসিস কি? ঘন লোমের উপস্থিতি। বলো তো ফাজাইল এক্স সিনড্রোম কি? একটু বলো, এটা দেখে কে পারে? ফাজাইল এক্স সিনড্রোম কি বলো, কে পারে? তোমার এক্সের যে সিনড্রোম হয়েছে সেটা হচ্ছে না, তোমার ফাজিল এক্সের যে সিনড্রোম হয়েছে সেটা হচ্ছে ফাজাইল এক্স সিনড্রোম। এটা আবার কেউ কইস না কি? তোমার ফাজিল এক্সের যে সিনড্রোম হয়েছে তার নাম হচ্ছে কি? ফাজাইল এক্স সিনড্রোম। সুন্দর সংজ্ঞা দিয়েছি না? বল, কত সুন্দর একটা সংজ্ঞা দিয়েছি। আচ্ছা, এই যে ছকটা, এই ছকটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখে এই ছকটা ভালো করে নিবা। ঠিক আছে, কেউ বলছো? হ্যাঁ, অটিজম বা মানসিক ভারসাম্যহীনতা যেটা হয় সেটা হচ্ছে কি? ফাজিল এক্স সিনড্রোম। ঠিক আছে, ফাজিল এক্স সিনড্রোম। হিমোফিলিয়া তো জানি রক্ততঞ্জন হয় না, মাসকুলার ডিস্ট্রফি, বুঝছে? মাসকুলার মানে পেশি, শিশু বাচ্চাদের বেশি হয়ে থাকে। রাইট কানা, ঠিক আছে, রাত কানা ভিটামিন A এর অভাবে হয়, আমরা পড়ছি না এগুলা? রাত কানা, রাতে দেখে না। ডায়াবেটিস ইনসিপিডাস, ঠিক আছে, এই যে আমাকে কে জানি সেদিন কোশ্চেন করছিল, ডায়াবেটিস দুই ধরনের, একটা ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে, মেলাইটাস, আর একটা ডায়াবেটিস ইনসিপিডাস। এই ডায়াবেটিস মেলাইটাস বলতে যেটা আমরা ডায়াবেটিসকে বুঝি, যেটার সাথে ইনসুলিন জড়িত। ডায়াবেটিস ইনসিপিডাস কিন্তু ADH এর সাথে জড়িত, ADH এর সাথে জড়িত। অ্যান্টিডাইউরেটিক হরমোন, বেশি মূত্রত্যাগ করে, অস্বাভাবিক মূত্রত্যাগ, শারীরিক অক্ষমতা, বুঝছিস? ADH, এটা পেঁচা যাবি না পোলাপান। এই যে ফাজিল এক্স
ফাজিল এক্স সিনড্রোম, অটিজম বা মানসিক ভারসাম্যহীন। মানসিক ভারসাম্যহীন হইলেই তো তোমার এক্স হয়, তোমাকে ছেড়া চলে গেছে। মানসিক, আচ্ছা। হাইপারট্রাইকোস ঘন হলে টেস্টিকুলার ফেমিনাইজেশন, ফিমেল হয়ে যাবে। ছেলে যখন মেয়ে হয়ে যাবে, মজার না? ছেলে যখন কি হয়ে যাবে, মেয়ে হয়ে যাবে। পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হয়। ওই যে শরীফ থেকে শরীফা হওয়ার যে ব্যাপারটা, সেটাই হচ্ছে টেস্টিকুলার ফেমিনাইজেশন। বুঝছি? আচ্ছা, অ্যানহাইড্রেটিক এক্সোডার্মাল ডিসপ্লেসিয়া, ঠিক আছে, এটা তো ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তারপর দেখো ধর্মগ্রন্থের অনুপস্থিত, মায়োপিয়া, এটা আমরা জানি, দৃষ্টিহীনতা, ঠিক আছে, এটা একটু দেখবা। হোয়াইট ফোরলক, ঠিক আছে, হোয়াইট ফোরলক, ফোরলক মানে ফোর মানে সামনের অংশটা, চাঁদি চুল জায়গা আর কি, ঠিক আছে। মাথার চুল আংশিক সাদা হয়ে যাওয়া, যায় না তো, আংশিক সাদা, হোয়াইট হয়ে যায়, সাদা হয়ে যায়। জোভেনাইল গ্লোকোমা, একটু দেখো এগুলা, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, হালকা করে দেখো। উভচর, উভচর মানে কি, ব্যাঙের যে এটা আছে, শ্রেণীটা আছে। প্রাণীর হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠ বিশিষ্ট? উভচরের হৃৎপিণ্ড মেয়ে হয়, মানে শরীফ থেকে শরীফা, হ্যাঁ। থ্রি প্রকোষ্ঠ, হ্যাঁ, যারা পারি তারা একটু কমেন্ট করবো। আচ্ছা, মাছ হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, মাছ দিয়ে স্টার্ট হয়। মাছ কত? মাছ হচ্ছে 2, ঠিক আছে। অ্যাট্রিয়াম আর হচ্ছে ভেন্ট্রিকল থাকে। উভচর 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। অ্যাবিস মানে পাখি, 3 প্রকোষ্ঠ। সরীসৃপ অসম্পূর্ণভাবে 3 প্রকোষ্ঠ। ব্যতিক্রম কোনটা? কুমির, ভালো করে পড়বা। আর স্তন্যপায়ী পাখি আমরা সবাই হচ্ছে কি সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিভক্ত, ঠিক আছে, হ্যাঁ, 3 প্রকোষ্ঠ বিভক্ত, ঠিক আছে। মহাকালকে, কোন মহাকালকে সরীসৃপের যুগ বলা হয়? সরীসৃপের যুগ বলা হয়, ঠিক আছে। ছকটা থাকলে আমি পড়াই দিতে পারতাম। বলো, কোন যুগকে সরীসৃপের যুগ বলা হয়? যারা পারি তারা একটু কমেন্ট করবো। হ্যাঁ, কিন্তু কুমির সম্পূর্ণ, গুড। আর্কিওজয়িক যুগ, সিনোজয়িক যুগ, পিলিওজয়িক যুগ আর হচ্ছে মেসোজয়িক যুগ, কোনটা কি হবে? একটু কমেন্ট করবো আমরা, ঠিক আছে, একটু কমেন্ট করবো। সরীসৃপের যুগ কোনটা? সরীসৃপের যুগ কোনটা? একটু যারা জানি তারা একটু কমেন্ট করবো। এতক্ষণ পরে ডাউন সিনড্রোম আসে বলে বুঝলাম না, এত ডাউন কেন তুমি? ডাউন সিনড্রোম কি হয়েছে? মেসোজোয়েক্টর, এটা আমি মনে রাখতাম মেজো ট্রাক, বুঝছো? মেসোজোয়েক্টর, আমাকে মেজো বলে। আমি 2 নাম্বার ভাই না, 2 নাম্বার ভাইকে মেজো বলা, আমার বাসায় সবাই আমাকে মেজো বলে। তানবিরও দেখবা যে মেজো ভাই বলে, ঠিক আছে, মেজো ভাই। তারপরটা মেজো ট্রাক, আমার চুল চলে যাচ্ছে না, আছে ট্রাক হয়ে যাচ্ছে। এই মেসোজোয়িক যুগের উদাহরণ হচ্ছে যে মেজো ট্রাক, এই যে ট্রায়াসিক আর হচ্ছে ক্রিটেসিয়াস, ট্রায়াসিক আর হচ্ছে ক্রিটেসিয়াস, ঠিক আছে। স্তন্যপায়ীর যুগ বা হচ্ছে সিনোজয়িক যুগ, যেটা সবার শেষে নামের শেষে সিন থাকবে, নামের শেষে সিন পাইলেই বুঝবা তুমি না হচ্ছে কি সিনোজয়িক যুগের মধ্যে আছে। প্রথমটা যেটা আছে কোয়াটারি টারশিয়ারি, 2টা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। বলো তো মানুষ কোনটাতে পড়ছে? বাচ্চা কাচ্চা একটু কমেন্ট করো তো। আপনার চুল নাই? আচ্ছা, চুল কমে গেছে, চুল আগের মতো নাই। আচ্ছা, যাই হোক, তাহলে কি বলছি, মানুষ কোনটাতে বাস করে বলো? হ্যাঁ, মেজো ভাই টাক, ওটাই তো বললাম, আমি টাক। তুই মেয়ে মানুষ, আমার চুল নিয়ে কি করবি? আমি ছেলে মানুষ, আমার চুল, মেয়ে মানুষের চুল হইলো। কি থাকবে? সিন থাকবে, মেজু টাক। উভচরের যুগ যেটা, ঠিক আছে, যেটা হচ্ছে পেলিওজয়িক যুগ, তাই তো? পেলিওজয়িক যুগটা আছে, এই যুগের মধ্যে অনেকগুলা ভাগ আছে, ঠিক আছে। অনেকগুলা নাম আছে, 6টা নাম আছে, ঠিক আছে। অনেকগুলো নাম বলতে 6টা নাম, ঠিক আছে। আমি যেটা পড়ছিলাম পাকা দেশি মিলতেছে না, পাকা দেশি অর্ধেক কামড়া, পলি পাকা দেশি অর্ধেক কামড়া খেলো, দেখ মিলাই নেই, যা এই একটা জিনিস শিখাই দিলাম, যা। ছকটা কই? কি বলছি? পলি পাকা দেশি অর্ধেক কামড়া খাইলো। কামড়া চিনস? কামড়া বলতে কামরাঙ্গা নাকি একটা আছে না, কেমন জানি ফল, টক টক, মেয়েরা বাচ্চা কাচ্চা হওয়ার সময় খায়। হ্যাঁ, কি বললাম? আচ্ছা, পাকা পলি নামক যে মেয়েটা আছে, পলিও যোগ পড়তেছি। পলি কি করে? পাকা দেশি বলতে দে দ্বারা আর কি, হ্যাঁ, দেশি, একটু বানান মিলবে না কিন্তু মিলানোর জন্য পাকা দেশি অর্ধেক, ঠিক আছে, অর্ধেক কি খাইছে? অর্ধেক কামরাঙ্গা আর কি, কামরাঙ্গা,
যাও কামরাঙ্গা, খাইছে আর কি, খাইলো বা খেলো যাই বলো, খাই যাই বলো না কেন, খেলো খাই যাই বলো, যেটা হয় মিলানোর জন্য যেটা। পা দ্বারা হচ্ছে পারমি, পা দ্বারা হচ্ছে কি পারমিয়ান, পা দ্বারা কি পারমিয়ান, পা দ্বারা হচ্ছে পারমিয়ান, মিয়ান মিলাই দিলাম যা। পা কা দ্বারা হচ্ছে কার্বনিফেরাস, কার্বনিফেরাস, কার্বনিফেরাস। আচ্ছা, ডে দ্বারা হচ্ছে কি ডেভোনিয়ান, ডেভোনিয়ান, ডেভোনিয়ান। আর সি দ্বারা হচ্ছে সিলুরিয়ান, সিলুরিয়ান। অর্ধেক, অর্ধেক দ্বারা হচ্ছে অর্ধভিসিয়ান, অর্ধ ভেসিয়ান। যা, এটা পড়াই দিলাম। আর কামরাঙ্গা দ্বারা হচ্ছে ক্যামব্রিজ আর কি, ক্যামব্রিয়ান, দেখি ক্যামব্রিয়ান। তাহলে মেসোজোয়িক যুগ যেটা আমি কি বলছি, টাক মেসোজোয়িক যুগ শেষ। পলি কি পলি পাকা দেশি, অর্ধেক কামরাঙ্গা খায়, ঠিক আছে। তাহলে প্রোটোজোয়িক যুগে তো কিছু নাই, আর কেউ যুগে এগুলো অর্ধপ্রাণী, আর কোনো জীবাশ্ম নেই এর যুগ, তাই তো। সিনোজোয়িক যুগের মধ্যে বইলেই দিলাম, নামের মধ্যে সব কি থাকবে, সিন থাকবে। সিনোজোয়িক যুগের নামের মধ্যে কি থাকবে, এই যে স্তন্যপ্রায়ীর যুগ বা হচ্ছে কি সিনোজোয়িক যুগ, নামের মধ্যে সিনোতে সিন থাকবে, নামের মধ্যে কি থাকবে, সিন থাকবে। দেখ মোটামুটি হয়ে গেছে কিন্তু, হ্যাঁ সিরিয়াল মেনটেন করে সুন্দরভাবে কিন্তু শেষ করে দিয়েছে। বাকিটা তুমি একটু সুন্দরভাবে পড়ে নিবা, ঠিক আছে, বাকিটা কি একটু পড়ে নিবা। না কিছু মিশে, শুধু ব্যাখ্যা পড়ে লাভ নাই, কোশ্চেন ব্যাংক পড়ে লাভ নাই। তুমি ওই ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ যদি অ্যানালাইসিস করে পড়তে পারো, সেই ক্ষেত্রে কাজে দিতে পারে। কারণ হচ্ছে তুমি ধরো তুমি খুব খুব ভালো করে সব সেটই পড়ে গেলা, এখন সেট হয় 10টা, তোমার কাছে কোন সেট পড়ছে, কোশ্চেন রিপিট হবে, মানলাম রিপিট হলো, মানলাম 10টা বা 20টা রিপিট হয়েছে, বা সব সেটে মিলে 80টাই রিপিট হয়েছে, বাট তোমার সেটে কয়টা হয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন। তোমার সেটে তো আর বেশি রিপিট হবে না, তাই না? এটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন। সো বুঝতেই পারতেছে, প্যারা পড়তে পারো, লাভ নাই, লাভ নেই, সিন থাকবে, হ্যাঁ। আচ্ছা ওকে, মডেল টেস্ট 5 এর রেজাল্ট কখন? রাতে, আজকে রাতেই পাবা। হ্যাঁ হইতে পারে, হুবহু রিপিট হইতে পারে। আচ্ছা ওকে, ক্লিয়ার। এগুলো তাহলে একটু দেখে নিও। পৃথিবীতে বর্তমানে, পৃথিবী বলছে, এই যে বাচ্চা কাচ্চা অনেকে উস্তাদ দেখে বাংলাদেশ কবো সাইডে আছে, জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম চিনছো, নগ্নবীজি কয়টা, 4টা আছে, 4টা বলে কয়টা আছে, 5টা আছে, 4টা আছে, নগ্নবীজি কয়টা, 5টা, 5টা আছে, ঠিক আছে। কিন্তু বলছি পৃথিবীতে বর্তমানে কয়টা আছে, ঠিক আছে। এটা তোমার তানভীর ভাই পড়াইছে মনে হয়, জীবের পরিবেশ ও বিস্তারে ছিল, মনে আছে? এই কেন পারো এটা? এটা তো পারার কথা না, এই কোশ্চেন আনসার করার মতো না, এটা বাদ দিতেও পারো তুমি, বেড়া নেই। তারপরে কয়ে দেয়, ঠিক আছে। জিমনোস্পার্ম যেটা আছে সেটা হচ্ছে কত, 650টা থাকে। কতগুলা? 650টা থাকে। পৃথিবী বলছে, পৃথিবী যখন পৃথিবী হবে তখন 650টা, ঠিক আছে। একটু পরে রাখতে পারো। মজার ব্যাপার হচ্ছে আবৃতবীজি আছে না, আবৃতবীজি, আবৃতবীজিতে কত, 4000 না? এই 4000 সেম মিলে ব্যাকটেরিয়াতে 4000 আছে। পৃথিবীতে ব্যাকটেরিয়ার প্রজাতির সংখ্যা 4000, আবৃতবীজি কত, বাংলাদেশে 4000, ঠিক আছে। আর এরকম কয়েকটা মিলে। এরপরে ব্যাকটেরিয়ার পরেরটা কি, ব্যাকটেরিয়ার পরে হচ্ছে কি, টপিকের নাম কি, কোনটা জানি শৈবাল না কোনটা জানি হচ্ছে 40,000, বুঝছো? শৈবাল, হয় শৈবাল 40,000, শৈবাল 40,000। আর ছত্রাক মনে হয় 13,500, না লাইকেন 13,500। এগুলো একটু দেখো, একটু পইরো, ঠিক আছে, একটু পইরো এগুলা, তো একটা ইম্পর্টেন্ট যেগুলো আছে ওগুলো একটু পইরো। অ্যাটলিস্ট এটা আসছে, এটা তো দেখবে। রামসার কনভেনশন, কনভেনশন ওই বাংলাদেশের তালিকাভুক্ত জলাভূমি কোনটা? এই রামসার অনুসারে জলাভূমি কোনটা, ডিরেক্ট বইয়ের লাইন তুলে দিচ্ছে, এটা আমরা সবাই জানি। এটা কারা কারা জানো একটু কমেন্ট করো দেখি। এই পড়তাম ভাইয়া 721 দেখে, বইয়ে 721 দেয়া, আমি জানি না। 650 থেকে 721 তো লেখা। আচ্ছা এটা অ্যান্সার করো, রামসার একটা অ্যান্সার করো, আমি দেখতেছি।
আরে বেটা 650 দেয়া, এই যে ছক, পৃথিবী উদ্ভিদ পূর্ব ধারণা অনুযায়ী প্রজাতির সংখ্যা, ঠিক আছে, বাংলাদেশ না। টেরিডোফাইটা 12,000, জিমনোস্পার্ম 650, এনজিওস্পার্ম 2.5 লক্ষ, মশ 8,000, লিভারট 6,000, শৈবাল 40,000, ছত্রাক 72,000, ব্যাকটেরিয়া 4,000। এই তাহলে কোশ্চেনটা এখানে আসছে, এখান থেকে আসছে, বুঝছো? বইয়ে তো 21 দেয়া, 21 কোন বইয়ে দেয়া? 721 দেখে। আচ্ছা দেখো তাহলে এটা কোনটা হাওর? টাঙ্গুয়ার হাওর। ওকে। কোন উদ্ভিদ প্রজাতি বাংলাদেশের এন্ডেমিক? এন্ডেমিক মানে তো বলছি না, লাস্ট ক্লাসে বলছিলাম, মানে ওই এটা শুধু বাংলাদেশেই পাওয়া যায়, ওই জায়গাতেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। এটা দ্বারা এন্ডেমিক বোঝায়। এটা দ্বারা কি বোঝায়? এন্ডেমিক বোঝায়। হ্যাঁ হ্যাঁ, এন্ডেমিক বোঝায়। তাহলে কি বোঝায়? উদ্ভিদ প্রজাতি বাংলাদেশের এন্ডেমিক। কোনটা এন্ডেমিক একটু কমেন্ট করো তো। আচ্ছা আমরা একটু যদি দেখি, এই যে তালিরিয়া, এটা হচ্ছে তালিপাম। এটা কি তালিপাম। আচ্ছা, লিকুলা পেলটাটা, এটা হচ্ছে কুরোদ। কুরোদ বানান কেমনে? কুরোদ, ঠিকই আছে নাকি না? কুরোদ। রোজা ইনভলেক্ট্রাটা, এটা তো সবাই জানি আমরা, বন্য গোলাপ, তাই না? বন্য গোলাপ। তাহলে আনসার কোনটা হবে? রোটেলা। সপ্তম অধ্যায়ে দেয়া, সপ্তম অধ্যায়ে দেয়া যে হচ্ছে এনজিওস্পার্মের সংখ্যা 721টা থাকতে পারে, আমার মনে নাই, কিন্তু কোশ্চেনটা পিছন থেকে আসছে তো এর জন্য বললাম। সপ্তম চ্যাপ্টারে দেয়া হচ্ছে, ওয়েট দেখতেছি, যারা এটা পারো অ্যান্সার করো। আচ্ছা এটা পূর্ব ধারণা অনুযায়ী তো, তাহলে এটা দেখে রাখো, কিন্তু এই ছক থেকে কোশ্চেন হয়েছে বিদায় এটা। ওই যে এখন নতুন এই যে যেটা দেখো, এটা তো এই যে 721টা লেখা আছে, সমস্যা কি? 650 আগে ছিল, এখন 721, এটা দেখে দিও। তাহলে কি বলতো? রোটেলা সিম্পলি কুইস, ঠিক আছে? কই গেল রোটেলা? এই যে ডি নাম্বার, ঠিক আছে? তাহলে রোটেলা, ঠিক আছে, রোটেলা হচ্ছে একটা বাংলাদেশের এন্ডেমিক। রোটেলা কি একটা, তাহলে আমি তাহলে ভুল না? আচ্ছা তুমি ভুল না, ঠিক আছে। আচ্ছা বাংলাদেশের আরেকটা এন্ডেমিক হলো খুদে বার্লা, যেটার নাম হচ্ছে কি বাঙ্গালেন্সিস, ঠিক আছে? কে নিমা বাঙ্গালেন্সিস, একটু দেখে রাখবে এটাও। আচ্ছা, কোন গোত্রের বা কোন গণের ব্যাকটেরিয়া দ্বারা বায়োগ্যাস উৎপাদনের ভূমিকা রাখে? কি বলছে? বায়োগ্যাস, দামের মধ্যে গ্যাস আছে। গ্যাস বলতে দেখো এখানে অ্যান্সার একটু তাকাইলেই বোঝা যেতে পারে। দেখো তো এই কোশ্চেনটা পারা উচিত কিনা বলো। এই বলছে গ্যাস, তার মানে কোন নামটা সঠিক? এখানে বলছে গ্যাস, কোন নামটা সঠিক? স্মৃতি আক্তার বলছে এ, ওকে, বাকিরা? মাইশা এ, ওকে, তারপর এ এ এ এ। নামের মধ্যে বোঝা যাচ্ছে যে মিথেন গ্যাস, নামের মধ্যে বলা আছে যে বায়োগ্যাস বা মিথেন গ্যাস, ঠিক আছে? বাকি আর কি আছে যারা বায়োগ্যাস উৎপাদনে ভূমিকা পালন করে সেগুলো দেখো, ব্যাসিলাস, ঠিক আছে? বিয়ের পরে কি হয়? সি, ক্লস্ট্রিডিয়াম, ইকুলাই তো সারা জীবনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর হচ্ছে যে মিথেনোকক্কাস, আর এটা একটু দেখতে পারো, ফোনোমোনাস, ঠিক আছে? ফোমোনাস, ঠিক আছে? দেখে রেখো, বেসিলাস, ক্লস্ট্রিডিয়াম, ইকোলাই আর হচ্ছে মিথেনোকক্কাস, এরা হচ্ছে বায়োগ্যাস উৎপাদনে ভূমিকা পালন করে। আচ্ছা ওকে, কোষ জীবের গঠনগত মৌলিক একক, জাস্ট এই পর্যন্তই। মতবাদটা কে প্রদান করেন? ফার্স্ট চ্যাপ্টারে 4টা মতবাদ আছে। কয়টা মতবাদ আছে? 4টা। কোষের গঠন 4টা মতবাদ আছে। দেখো ওই জায়গা থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে? ওই জায়গা থেকে কোশ্চেন আসছে। তাহলে কোনটা কি বলো তো, কে কোনটা কেমন পারো দেখি। কি হবে? রবার্টিস, লুইস আর হ্যালডেস, কোনটার ক্ষেত্রে কি হবে বলো? যারা পারি তারা একটু আমরা কমেন্ট করব।
এ আনসার কে বলছে? এ। আচ্ছা, রবার্টিস। দেখো গুরুত্বপূর্ণ, রবার্টিস যেটা বলছে, সে মৌলিক গঠনগত তো বলছে, সে রবার্টিস আবার কি বলছে? কার্যগত একক। তাহলে রবার্টিসের সাথে কার্যগত আছে, ডি রবার্টিস তার ক্ষেত্রে কার্যগত একক আছে, মৌলিক গঠনগত সাথে কার্যগত একক আছে, তার মানে এটা ভুল। আমি যে বললাম লই অ্যান্ড সেকিবিজ যেটা আছে, এই লইতে ল আছে, আমি এটা মনে রাখতাম, জাস্ট ঝিল্লি, একটু কথা মনে রাখলে হয়। এই যে ঝিল্লি, লইতে ঝিল্লি আছে, ঝিল্লি, তাই লই শেষ। রবার্টিস, ঠিক আছে, যেটা হচ্ছে কার্যগত একক থাকে। আর এই যে জন ব্রাকেট যেটা, সে শুধুমাত্র কি বলছে? গঠনগত মৌলিক একক বলছে, ঠিক আছে। আরেকজন হিকম্যান আছে, এই হিকম্যান কি বলছে? এই হিকম্যান বলছে যত প্রজনন মজনন ফজনন যা আছে বড় করে লেখা, ওইটাই হচ্ছে হিকম্যানের। তাহলে চারজন বিজ্ঞানী, প্রথম জন ব্রাকেট, সে শুধুমাত্র বলছে মৌলিকগত একক। রবার্টিস সাথে কার্য লাগাই দিছে, লইয়ের ক্ষেত্রে ঝিল্লি মিল্লির কথা বলছে, আর হিকম্যান হচ্ছে প্রজনন নিয়ে কথা বলছে। বুঝতে পারছি? এটাই। কোন উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা কত? 24। জান, এটা যা সবাই জানো, একটু কমেন্ট করো তো। 24 কার? জন ব্রাকেট। হ্যাঁ, জন ব্রাকেট। আনসার তো দেখা যায়। আচ্ছা, এখন তো দেখা যায় না। আচ্ছা, দেখবা কেন? তুমি নিজের সাথে ধোকাবাজি করে লাভ আছে? নিজের সাথে ধোকাবাজি করে লাভ আছে? আমার এখানে আনসার বইলেই তোমার কি লাভ আসে? কি যায় আসে? তুমি পরীক্ষায় চান্স পাইলে না, এটা তোমার হচ্ছে লাভ, তুমি মানুষকে বলতে পারবা আমারে ঠকায় বা হচ্ছে পরীক্ষায় যায় ভুলভাল কইরা। এর চাইতে বলদ মানে যারা এগুলো করে, যেমন অনলাইনে পরীক্ষা দেয়, পরীক্ষায় 2বার পরীক্ষা দেয়, এগুলোর মধ্যে এর চেয়ে বলদ আর কোনো মানে নাই। আর এগুলো তো চান্স হবেই না কখনো, ঠিক আছে, মানে কিচ্ছু হবে না এগুলো দিয়ে। আরে তুই আমার ওখানে কোচিং এ কই কইছ 500 স্টুডেন্টের মধ্যে ফার্স্ট হইতে কি হবে? আমারে ফার্স্ট দেখাই তোর কি লাভ? কিছু যায় আসে? এরকম বলদ গুলার মনে থাপড়াই। তোমার পরীক্ষা মার্ক বানানোর জন্য সে হচ্ছে 2বার পরীক্ষা দেয়। এরকম করবা না, অ্যাটলিস্ট বড় প্রতিযোগিতা। কারণ তুমি পরীক্ষা হলে কি তোমার সাথে কেউ থাকবে? বলো, তোমার সাথে কেউ থাকবে? কেউ তো থাকবে না। তাইলে তুমি নিজেরে ধোকা কেন দিচ্ছ? এটা তার উল্টা তোমার পড়ার প্রিপারেশনের ঘাটতি পড়বে, মানে ফাঁকিবাজি করতে ইচ্ছা করবে সবসময়। আর ফাইনালে ফাঁকিবাজি করলে তো বুঝতেই পারতেছে কি হবে। একদম সুন্দর করে চান্স পাবা না, ঠিক আছে। এই আচ্ছা, ওকে, এটা কত সালের প্রশ্ন? 19-20 সাল বলতেছি আমরা। আচ্ছা, আমরা সবাই জানি ধানে হচ্ছে 24টা। আমরা ধান যদি না খাই, আমি ভাত যদি না খাই, ভাতের বদলে আমরা কি খাই? রুটি খাই না? তাহলে এটা উল্টাই দিলে কি হবে? 24 উল্টাই দিলে কি হয়? 4 আগে আসবে, 2 পরে আসবে, 42। সেটা গম। সেটা কি? গম। ভুট্টা আছে, ভুট্টা 20। ভুট্টা কি? 20। পাটের ক্ষেত্রে তোমার তানভীর ভাই পড়াই দিছে না ট্রিক, ছন্দ কিন্তু এটা আমার বানানো, ঠিক আছে। ওই ট্রিক দ্বারাই মনে রাখবা। ওকে, এরপর আসো 55টা, ঠিক আছে। কি মাইনর আর এনে নামের মধ্যে মাইনর মানে খুবই ক্ষুদ্র আর এনে। এই মাইনর আর এনে 3টা নাম আছে। কে কে জানি? একটু কমেন্ট করো। মাইনর আর এনের 3টা নাম আছে, একটু কমেন্ট করো তো দেখি। আচ্ছা, এই কি বলছি এটা কমেন্ট করো। হ্যাঁ, রাইবোজাইম, গুড, একটা হইছে। আচ্ছা, পরে হ্যাঁ, এটা রাইবোজাইম, ঠিক আছে, একজন একটা ঠিক আছে, রাইবোজাইম। হ্যাঁ, আরো দুইটা আছে, এটা কমেন্ট করো। কি হিসাবে কাজ করে? আমরা সবাই জানি এটা কি এনজাইম হিসেবে কাজ করে। কি হিসাবে কাজ করে? এনজাইম হিসেবে কাজ করে। বাকি দুইটা নাম কিন্তু বলতে পারলি না, বলাবান। এই মেসেঞ্জার বার্তাবাহক, এটা কেটা কয়? মেসেঞ্জার কেন হবে সে? মেসেঞ্জার কেন হবে? বইটা সাথে রাখতে পারো, বইটা দেখেও তো কয়ে দিতে পারে, তাও তো কইলে একবার মাথায় মনে গেঁথে যাবে। ভাইয়া যেহেতু জিজ্ঞাসা একটু বললি, লিখে দিই। একবার লিখলে 10 বার পড়ার সমান। তাহলে এনজাইম হিসেবে কাজ করে কি? মাইনর আরএনএ বা রাইবোজাইম আরএনএ। বাকি দুইটা দেখি কে বলতে পারো। টিউমার সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়? টিউমার সৃষ্টি হয়, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি একটু করি, মনে রাখবা প্রক্রিয়া বলছে মানে জেনেসিস মানে হচ্ছে উৎপাদন প্রক্রিয়া। জেনেসিস মানে উৎপাদন, ঠিক আছে। জেনেসিস মানে কি? উৎপাদন, ঠিক আছে। আচ্ছা, এখন আসো
টিউমারের কথা যদি আমি স্পেসিফিক বলি তাহলে অনকোজেনেসিস, যদি আসলে অনকোলজি বলতেছে ক্যান্সারের কথা বোঝায়, অনকোজেনেসিস মানে ক্যান্সার উৎপাদনকারী কোষ, যাই হোক, বাট তোমার বই অনকোজেনেসিস বলতে টিউমার দেয়া আছে, টিউমারটাকেই তুমি হচ্ছে লিখবা। এখন আসো যদি জিন হয়, জিন মানে হচ্ছে কি, যেটা কি করে কোষচক্র বিনষ্ট করে তাকে আমরা অনকোজিন বলি, বা যেটা টিউমার সৃষ্টি করে, টিউমার সৃষ্টিকারী জিনটাকে আমরা অনকোজিন বলবো। মিউটাজিন কোনটা? মিউটাজিন হচ্ছে যেটা ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করে, ঠিক আছে। কার্সিনোজেনিক কোনটা? যেটা মিউটাজেনিক পদার্থ। আর মেটাস্টেসিস মানে হচ্ছে কি, যেটা ছড়ায় যায়, মেটাস্টেসিস মানে কি, যেটা ছড়ায় যায়। আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে বায়োলজি শেষ। কেমিস্ট্রি 24-এ যদি আমরা দেখি, তরল সেকেন্ডারি পদার্থ যেমন গাঢ় HCl ও গাঢ় সালফিউরিক অ্যাসিড ওজন করা হয় কোনটাতে? আমরা দুইটা ভাগে ভাগ করছিলাম, একটা কঠিন ছিল, একটা তরল ছিল। সুন্দর করে আবার ল্যাবরেটরি যে ক্লাস একবার দেখছো, এটা পারার কথা, ঠিক আছে। আমার ল্যাবরেটরি ক্লাস যে দেখছো তার এটা পারার কথা। একটু কমেন্ট করো তো, বলো তাড়াতাড়ি। প্রথমত কথা, কঠিনটার জন্য কি রাফ ব্যালেন্স ব্যবহার করা হয়? কি ব্যালেন্স? রাফ ব্যালেন্স ব্যবহার করা হয়, তাই তো, ব্যালেন্স। তাহলে এটা তরলের জন্য কি ইউজ করা হয়? তরলের জন্য কি আমরা রাফ ব্যালেন্স ব্যবহার করব? সেকেন্ডারি মানেই হচ্ছে রাফ ব্যালেন্স ব্যবহার করব। তাহলে তরলের জন্য আমরা কি করব? মেজারিং সিলিন্ডার, মেজারিং সিলিন্ডার, মেজারিং সিলিন্ডার। এর একটা ডিরেক্ট তোলা আছে, বা ওই যে কাচের যে যন্ত্রপাতি আছে ওখানেও লেখা আছে যে পানি এবং গাঢ় অ্যাসিড পরিমাপ করার জন্য মেজারিং সিলিন্ডার ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে কি অ্যান্সার হবে? মেজারিং সিলিন্ডার। ডিজিটাল ব্যালেন্স কি ব্যবহার করা হয়? না। ইউপেক অনুসারে ন্যানোকণার আকার কত? ন্যানোকণার আকার কত? যারা পারি তারা একটু কমেন্ট করবো খুবই দ্রুত। মেজারিং সিলিন্ডার, সাবাস, এই যে আতিয়া তাসনিম, গুড। নিউক্লিয় আরএনএ বা গাইড আরএনএ, এই যে সাবাস, একটু বইটা দেখে লিখছে, ঠিক আছে, ও এতক্ষণ পরে লিখছে, প্যারা নাই, তাও যে লিখছে এরপরে মনে থাকবে, ঠিক আছে। আমি চাই তুমি পার্টিসিপেট করো, অংশগ্রহণ করো, যেহেতু তুমি ক্লাস দেখতে আসো, ঠিক আছে। তাহলে কি রাইবোজাইম, গাইড বা নিউক্লিয় আরএনএ বলা হয়ে থাকে। ন্যানোকণা, ন্যানোকণা কত? 1 থেকে 100। ন্যানোকণা জেনে মনে যা মধ্যে তাই লেখা থাকবে, ন্যানো কথা উল্লেখ আছে মানে ওইটা 1 থেকে 100 ন্যানোমিটার, ঠিক আছে, এখানে কোনো অপশন নাই। ন্যানো টিউব, ন্যানো লেয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে ন্যানো হচ্ছে কি, যাই থাকুক না কেন ন্যানো দিয়ে, সবের আকৃতি হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার। সবার আকৃতি কত? 1 থেকে, সমস্যা নাই, সমস্যা নাই, আমি তো বলছি দেখে লেখো তুমি, বাট লেখছো এরপরে দেখবে এটা মনে থাকবে। এই যে আমি চিল্লাচিল্লি করলাম, দেখবে এরপরে যদি এখান থেকে কোশ্চেন আসে, সো এটা তখন তোমার জন্য হেল্পফুল হবে এটা। আচ্ছা ওকে, ন্যানো 1 থেকে 100। আচ্ছা লিখলে সমস্যা নাই, লিখলে সমস্যা নেই, লিখলেই হয়েছে। আচ্ছা, নাইট্রোজেন থেকে নাইট্রোজেনাস কম্পাউন্ড রূপান্তরিত হলো, ঠিক আছে, রূপান্তরিত হলো কি? নাইট্রোজেন এসিমিলেশন, নাইট্রোজেন ফিক্সেশন, ডিনাইট্রিফিকেশন আর নাইট্রিফিকেশন। বলো এটার আনসার কি হবে? নাইট্রিফিকেশন মনে আছে কিনা তোমাকে? যে নাইট্রাইটে রূপান্তর করা, ডি মানে হচ্ছে নাইট্রেট মূলক থেকে বের করে নাইট্রোজেন রূপান্তর করা, ঠিক আছে। আর হচ্ছে নাইট্রোজেনাস কম্পাউন্ডে রূপান্তর করা হয় কোন প্রসেসে? বাচ্চা কাচ্চা কমেন্ট করো, কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, আমি একটু পানি খেয়ে আসতেছি, দেখি কে পারে।
আচ্ছা ওকে, তাহলে কি হবে? আরে নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেন থেকে নাইট্রোজেনাস কম্পাউন্ড রূপান্তরিত হয় নাইট্রোজেন ফিক্সেশনের মাধ্যমে। কোনটা? নাইট্রোজেন ফিক্সেশনের মাধ্যমে। পরিবেশ রসায়নের, পরিবেশ রসায়ন নাইট্রোজেন ফিক্সেশন যে চ্যাপ্টারটা আছে ওইটা, এই টপিকটা আছে এটা। কোন স্তরের তাপমাত্রা সবচাইতে কম? এটা তো পারার কথা। পারবো না আমরা? পারবো না? বলো এই বলো। আচ্ছা কোশ্চেন করো, বায়ুমণ্ডলে কোন স্তরের তাপমাত্রা সবচাইতে কম? আচ্ছা সবাই আমরা জানি এটা কোনটা, সেটা হচ্ছে মেসো। সবচাইতে কি শীতলতম অবস্থা বলা হয়? বলো তো, সেটার মান হচ্ছে 93 ডিগ্রি সেলসিয়াস মাইনাস। সেটা কেলভিনে কত? এই যে এনে ছিল বুঝতে দিছি, এখন ক কেলভিনে কত? কেলভিনে কত এটা? তাহলে মেসো যৌগটার হচ্ছে কি বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলে হচ্ছে কি সর্বনিম্ন তাপমাত্রা যেটা মাইনাস কত 93 ডিগ্রি সেলসিয়াস, বাট সেটা ক্যালভিনে কত? এটা আসবে না কোনোদিন, তারপর একটু পরে রাখলাম। বলো তো ক্যালভিনে কত? আচ্ছা এরপর আসো দেখো, নাইট্রোজেন পেন্টঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন তৈরি করলো, এটা বিয়োজনের ফলে। বলছে এই বিক্রিয়ায় যদি একদম বইয়ের ম্যাথ, এটা বইয়ের ম্যাথ, হ্যাঁ তাই না, বইয়ের ম্যাথ, বইয়ের ম্যাথ, ঠিক আছে ম্যাথ। আচ্ছা যদি 6 সেকেন্ডে কত নাইট্রোজেন অক্সাইডের ঘনমাত্রা 3 × 10⁻³ মোল পার লিটার বৃদ্ধি পায়, তবে গড় বিক্রিয়ার হার কত? এটা তোমার কাছে চাইছে। সেকেন্ড কত? 6 সেকেন্ড। কয় সেকেন্ডে? 6 সেকেন্ডে। বুঝতে পারছি? তাহলে 6 সেকেন্ডে কত হয়? আচ্ছা যখন এরকম মূল সংখ্যা ভিন্ন হবে, যে মূল সংখ্যা এখানে 4, 2, এখানে 4, এখানে 1, এরকম ভিন্ন ভিন্ন মূল সংখ্যা থাকলে সেটা বিক্রিয়ার হারের সূত্র হচ্ছে, বিক্রিয়ার হারের সূত্র কি? হার আর সমান সমান এই যে সহগ যেটা আছে, সহগ সবসময় 1 ভাগ হয়। তাহলে যেহেতু এই যে কোনটার কথা বলছে, এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন উৎপাদ, উৎপাদ হলে পজিটিভ ভ্যালু হয়। আর সহগ কত আছে? 4। সহগ কত আছে? 4। সেটা 1/4 হইছে, 1/4 হইছে। ঠিক আছে? আর এটার ঘনমাত্রা কত দেয়া আছে বলো তো বাচ্চা কাচ্চা? ঘনমাত্রা দেয়া আছে হচ্ছে 3 × 10⁻³ কত 3। ঠিক আছে? আর কয় সেকেন্ড নিচে কি আমরা বলছিলাম ডেল টি, ডেল টি মনে আছে? ডেল কি হবে? NO2 ভাগ হচ্ছে ডেল টি, ওইটারই লিখলাম। তাহলে টি এর মান হচ্ছে 6 সেকেন্ড। টি এর মান কত? 6 সেকেন্ড। ডেল টি বা ডিটি একই কথা। তাহলে এটাকে আমরা যদি ভাগ করি কিভাবে করতে পারি? দেখো 4 আর 6 মিলে কত হয়? 4 6 24, 4 6 কত হয়? 24। বা আরো কথা, 3 দ্বারা এটা কেটে দাও, কত থাকে? 2। কত থাকে? 2 থাকে নিচে। 4 দুগুণে কত হয়? 8, তাই তো? 2 থাকে, 4 দুগুণে কত হয়? 8। তাহলে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে কত? 8, তাই না? 8 কত? 1/8, তাই তো? 1/8 মানে কত বলো তো? 1/8 কত? 1/8 ইন্টু হচ্ছে কত? 10⁻³ হচ্ছে 3। এটাই তো আছে এখন তোমার কাছে, 1/8 ইন্টু 10⁻³। এখন এক রে, হ্যাঁ হ্যাঁ 180, 180 গুড। এই তো সবাই পারে দেখা যায় 180। হ্যাঁ তাহলে 1/8 কত হবে এটার ভাগ করলে বলো তো? কত হবে 1/8? বলবান একটু কমেন্ট করো, 1/8 কত হবে? 1/8 মানে কত হবে? ফোন দিয়ে কেটে পারবেন। এগুলো তো পারা উচিত। 1/5 কত? 1/8 কত? বা আচ্ছা তোমার যদি মনে হয় এটার বড়, এটার 100 ধরো, এটার 100 ধরে 8 দ্বারা 100 ভাগ করো, এটার 10 ধরো, 10 ধরে ভাগ করো। আচ্ছা এই যে এখানে শূন্য একটা বেশি দিছ, আচ্ছা একটু অ্যান্সার গুলো করবি তোরা, এমন কেন করস বুঝি না। তাহলে কি করছি, যে 1 নিচে হচ্ছে 8 ছিল, ঠিক আছে, ইনটু 10⁻³ কত ছিল? 3। এই 1টারে তুমি যদি 10 বানাও, তাহলে এখানে 10 বানাইছি, নিচে গুণ দিয়ে 10 দিছি আমরা, বুঝছি? আচ্ছা 8 দ্বারা 10-এর মধ্যে আমরা একবার যাই স্বাভাবিকভাবে 1, ঠিকই লিখছি। আর কত যেত? ঠিক আছে 2 ছিল, তাহলে কত? 2.25, 1 পয়েন্ট হচ্ছে কত? 25। এই 10 দ্বারা উপরে ভাগ গেলে কত হবে? 10⁻³ তো 3 ছিলই, 10 যদি উপরে যায় কত হবে? 10⁻⁴ কত? 125 মানে 1.25 মাইনাস কত? 10⁻⁴ মাইনাস কত? 10⁻⁴। বুঝছি? আচ্ছা এটা বইয়ের ম্যাথ ডিরেক্ট, এটা দেখে যাবো। কালকে কালকে পড়াইছি, এই কোশ্চেন না পারলে এখন ফোনের মধ্যে দিয়ে ঢুইকা, ঠিক আছে যা করার। খাদ্যদ্রব্য ও বীজ সংরক্ষণে কোন ঋণাত্মক প্রভাবটা ব্যবহার করা হয়? একটু কমেন্ট করো তো দেখি, একটু কমেন্ট করো এটা।
অ্যানিসল, ফসফরিক অ্যাসিড, আর হচ্ছে কোনোটাই নয়। একটু বলো তো। সোডিয়াম বেনজয়েড, সোডিয়াম বেনজয়েড। তাহলে বলো তো এই অ্যানিসল, কালকেও পড়াইছি এটা, অ্যানিসল কিসে ব্যবহার করা হয় একটু কমেন্ট করো। তাহলে এটা আনসার হচ্ছে কি সোডিয়াম বেনজয়েড। তাহলে সোডিয়াম বেনজয়েড ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করে। কি প্রভাবক হিসেবে কাজ করে? ঋণাত্মক প্রভাবক। তাহলে অ্যানিসলও তো ঋণাত্মক প্রভাবক, সেটা কি কি কাজ করে? সোডিয়াম বেনজয়েড, সোডিয়াম বেনজয়েড, ঠিক আছে, গুড। হ্যাঁ, এটা কি অ্যানিসল? অ্যানিসল কি করে? অ্যানিসল কালকে পড়াইছি, পিডিএফ দিয়ে দিছি গ্রুপে, এখন কমেন্ট করতেছিস না, লাভ নাই এগুলো করলে। কোনটি ক্ষারীয় বাফারের উদাহরণ? বাফার দুই প্রকার পড়ছিল, একটা ক্ষার আর একটা কি অম্ল। বাফারের শর্তই কি ছিল জানি? দুর্বল হইতে হবে, ক্ষার হইলেও দুর্বল হবে, অম্ল হইলেও দুর্বল হবে। দুর্বল বা তার লবণ, দুর্বল বা তার লবণ, বা তার হচ্ছে কি সবল অনুবন্ধী বা অনুবন্ধী, অনুবন্ধী, অনুবন্ধী কি হবে? যেহেতু দুর্বল, এটা কি দিছে? ক্ষার দিছে। দুর্বল ক্ষার হইলে তার অনুবন্ধী কি হবে? অ্যাসিড হবে। অনুবন্ধী কি হবে? অ্যাসিড, অ্যাসিড, তাই না? বা সবল অ্যাসিড, বা কি সবল অ্যাসিড। তাহলে ক্ষার কোনটাতে ক্ষার আছে? এটা তো অ্যাসিড বাদ, এটাও অ্যাসিড বাদ, বোঝাই যাচ্ছে এটা। এই যে দুর্বল ক্ষার, ওই ক্ষারের লবণ, ওই ক্ষারের লবণ বা তার অনুবন্ধী অ্যাসিড। তাহলে আনসার কি? বি। আনসার কি? বি 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 বি। আচ্ছা, রিদিকা জাহান, ওকে। আচ্ছা, ক্লিয়ার। 64 নাম্বারটা, শিল্পক্ষেত্রে মিথানল উৎপাদন, ঠিক আছে, মিথানল উৎপাদনের প্রভাবক হিসেবে কাজ করে কোনটা? ঠিক আছে, এটা তুমি জৈব রসায়ন থেকেও চিন্তা করতে পারো, জৈব যৌগ থেকেও চিন্তা করতে পারো, বা হচ্ছে এই যে রাসায়নিক চতুর্থ চ্যাপ্টারটাও চিন্তা করতে পারো, দুই জায়গা থেকে আসছে, খুবই ইম্পর্টেন্ট এটা। এই যে এই গ্যাসটার নাম কি জানি বাচ্চা কাচ্চা? এই গ্যাসটার নাম বলো তো, এই গ্যাসটার নাম বলো, এই গ্যাসটার নাম বলবা, এই গ্যাসটার উৎপাদন তাপমাত্রা বলবা, তাপমাত্রা বলবা, এই গ্যাসটার নাম বলবা। এই গ্যাসের আরেকটা নাম আছে, ব্যতিক্রম নাম, মানে ভিন্ন নাম, ওই নামটাও বলবা, দেখি কে কেমন পারে। হ্যাঁ, ওকে, ওয়াটার গ্যাস, ওয়াটার গ্যাসের আরেকটা নাম আছে। ওয়াটার গ্যাস তাপমাত্রা কত? হ্যাঁ, ওয়াটার গ্যাস, গুড। এই তো ব্লু গ্যাস, শাবাশ লতিফা, ইয়াসমিন, ব্লু গ্যাস, ওয়াটার গ্যাস, ওয়াটার গ্যাস, হ্যাঁ, গুড। তাপমাত্রা আমি বলছি 1400, 1300 না, 1400। অপশনে 1400 থাকলে 100% 1400 হবে, হ্যাঁ। আর যদি অপশনে 1400 না থাকে তাইলে তুমি 1300 লাগাবা, বাট 1400 লাগাবা, নতুন এডিশন গুলার বইতে 1400 দেয়। আচ্ছা, তাহলে এই মিথানল উৎপাদন কোনটা? এইটুকু উৎপাদন করতে, মানে এই যে এইটুকু উচ্চতা, এখানে 1400°C তাপমাত্রা, 1400°C এটা হয়েছে। তারপরে এই মিথানো ওয়াটার গ্যাসের সাথে বা ব্লু গ্যাসের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় কে কে প্রভাবক হিসেবে কাজ করে? জিঙ্ক অক্সাইড আর ক্রোমিয়াম অক্সাইড। কত? 300°C, 200 অ্যাটমসফিয়ার চাপে মিথানল উৎপাদন হয়। ঠিক আছে, এইভাবে 90% মিথানল উৎপাদন হয়। কত পার্সেন্ট? 90% মিথানল উৎপাদন। ওকে, ঠিক আছে। পরেরটা, কোনটা লবণ সেতুতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে? লবণ সেতু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। লবণ সেতু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, বিশ্লেষ্য রূপে ব্যবহৃত হয়। বাচ্চা কাচ্চা যারা জানি একটু কমেন্ট করবো তো। ছাপ্পান্ন এ, ওকে ওকে, এ এ দেখো, আমি এটা যেভাবে পড়তাম, আমি একটু পড়াই দিই তাহলে। নিচে যেহেতু উদাহরণগুলো আছে, আমি পড়তাম প্রথম পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম নাইট্রেট, আবার পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম নাইট্রেট। ঠিক আছে, আরেকটা কি আছে? পটাশিয়াম সালফেট। এখন বলো তো, আরেকটা জিনিস এখানে নাই, আরেকটা জিনিস এখানে দেয় নাই, বাট তোমার বই আছে, ওইটা আরেকটা জিনিস, ওটা বলতে পারবা কেউ? এখানে আরেকটা উদাহরণ আছে যেটা এখানে দেয় নাই, বাট তোমার বই আছে। হ্যাঁ, সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট। তাইলে তাইলে আমার একটা কোশ্চেন এখন তোমার কাছে, দেখো এইটা আনসার খেয়াল, এই আনসারটাও খেয়াল করো না। যদি পটাশিয়াম সালফেট থাকে, তাহলে তো এই যে সোডিয়াম সালফেট আমরা পড়ছি, হাজারে স্যারের বই আছে, তাহলে পটাশিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, পটাশিয়াম ক্লোরাইড, তাহলে তো এটাও সঠিক।
আনসার দুইটাই তো সঠিক কিনা বলো, বলো তো দুইটাই সঠিক কিনা? আচ্ছা, তুমি তুমি যদি তোমার বই হাজারি স্যারের বই চিন্তা করো, অনুশীলনী প্রশ্ন অনুসারে চিন্তা করি, তাহলে আনসার হচ্ছে এইটা। আনসার কি? এইটা। হাজারি স্যারের বই চিন্তা করলে আনসার কি? এটা হবে। ঠিক আছে, এখন তুমি কি চিন্তা করবে, তাহলে এইটা কি? তাহলে এই যে দেখো, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড যে আছে, ঠিক আছে, এটা হাজারি স্যারের বইয়ের কোনো এটা নাম গন্ধও নাই, বাট হাজারি স্যারের বই এটা নাই, তাহলে আমাদের এটা বাদ দিতেছি, এটা নাই। তাহলে হাজারি স্যারের বইয়ে এইটার একটা কথা উল্লেখ আছে, কোথায়? একটা এমসিকিউ এর ভিতরে দেখবা, বইয়ের ভিতরে এমসিকিউ এর মধ্যে দেখবা এই যে এই কোশ্চেনটার এই আনসার দেওয়াটা, এই কোশ্চেন হুবহু, বাট আনসার দেওয়া হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই এটা আছে, এটা আছে, তুমি হাজারি স্যারের বইটা ফলো করবা, ইয়ের দিকে, ওই যে তরিত্রাশা নার্নাসের সমীকরণ যে আছে অনুশীলনীতে দেয়া আছে, এটা পটাশিয়াম সালফেট, ওটার আনসার এটা দেয়া। তাইলে এই যে এটার সত্যতা আপাতত হাজারি স্যারের বই অনুসারে নাই, তাহলে আমরা এটা আনসার বাদ দিলাম, আপাতত আনসার এটাকে ধরলাম, যেহেতু হাজারি স্যারের বই এটা দেয়া আছে। এখন এই অ্যামোনিয়াম ক্লোরাইড কেউ কি জানো কোথাও ক্লিয়ারলি পড়ছো? যেহেতু এটা মুখস্থ বিদ্যার মান, কেউ যদি এটা কোথাও ক্লিয়ারলি পড়ে থাকে একটু কমেন্ট করো তো, যে ভাইয়া না স্কিপ করবা না, এটা রাইট আনসার, এটা রাইট আনসার। বাট এটা কেউ কোথাও একদম ক্লিয়ারলি পড়ছো কিনা? ঠিক আছে, আমার এটা বিশ্বাস হচ্ছে না, তাই না? এর জন্য আপাতত বাদ দিলাম। এখন তুমি বলো, এটা কেউ ক্লিয়ারলি পড়ছো কিনা, কেউ জানো এরকম? হ্যাঁ, ক্ষত উত্তর দিছে, এটাই সঠিক, এটা সঠিক। অনুশীলনীতে আছে, প্লাস এটা তো সঠিকই, পটাশিয়াম সালফেট আছে, বাট এইটা কোথাও দেখছো কিনা কেউ? এটা কোথাও দেখছো কিনা এটা একটু জানো। আচ্ছা, কোন রশ্মি প্রয়োগ করে মস্তিষ্কের রক্তের হিমোগ্লোবিন, মস্তিষ্ক, ঠিক আছে, মস্তিষ্ক, আচ্ছা ওকে, মস্তিষ্ক হিমোগ্লোবিন সহিত অক্সিজেনের মাত্রা পরিমাপ করা হয়, হিমোগ্লোবিন অক্সিজেনের মাত্রা পরিমাপ করা হয়। এগুলা মেইনলি আয়ার, চিকিৎসা ক্ষেত্রে মানে আয়ার রশ্মির ব্যবহার হয়। কোনটা? আয়ার। কিন্তু আয়ার তো এখানে নিয়ার, মিডিল, ফার সবগুলাই দেওয়া আছে। জৈব যৌগের জন্য জানি কোনটা হয়, এটা একটু কমেন্ট করো, লিখে দিলাম মিডিল আয়ার। এমআরআই দ্বারা কি করা হয় একটু বলো তো, এমআরআই মেইন বেসিকটা কি, এমআরআই দ্বারা কি করা হয়? আচ্ছা, আমি এটা যেভাবে মনে রাখতাম, আয়ারের যেহেতু তিনটা ভাগ, নেয়ার আয়ার, ফার, মিডিল আয়ার, একটা হচ্ছে ফার আয়ার, তাই তো? আমি সবসময় মনে রাখতাম মস্তিষ্ক ম আছে, মানে এম এর পরে এন হয়, এম এর পরে এন হয়, যে মস্তিষ্ক ম দিয়া যা আছে সব এন এর মধ্যে, মানে মস্তিষ্ক রিলেটেড যা আছে সব নিয়ারের মধ্যে পড়ছে। আবার মস্তিষ্ক রিলেটেড যত কাজ আছে সবগুলা নেয়ারের মধ্যে পড়ছে, সবগুলা কার মধ্যে পড়ছে? নেয়ার, বুঝছি? তাহলে নেয়ারের মধ্যে মাথা রিলেটেড বা মস্তিষ্ক রিলেটেড এম এন সবসময় একসাথে, তাহলে যা আছে সব পড়ছে। মস্তিষ্কের ক্ষত নিরাময়, ঠিক আছে, টোমোগ্রাফি বলা হয়, কি জানি, ডট 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 মস্তিষ্কের খুলির কর্মপদ্ধতি নির্ণয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। মস্তিষ্কে হিমোগ্লোবিন অক্সিজেনের শোষণের মাত্রা নিয়ন্ত্রণ ইউজ করা হয়। এরকম মস্তিষ্ক দেওয়া যা আছে সব হচ্ছে নিয়ার আয়ার। বিডিলটা জৈব রসায়নে ইউজ করা হয়। ফার কি? ফার ফ্রোজেন শোল্ডারে ব্যবহার করা হয়, ফার ফ্রোজেন শোল্ডার, তাপীয় অনুভূতি দেয়, ঠিক আছে। বাকি যত কাজ আছে মস্তিষ্ক ছাড়া, ঠিক আছে, তোমার আরাম লাগবে, তোমার হচ্ছে রক্ত চলাচল ভালো করবে, অমুক তমুক যা আছে সব ভালো কাজ, সব ফার করে, ঠিক আছে। তাহলে এন শুধু এম এর সাথে, মানে কি মস্তিষ্ক রিলেটেড ব্যাপারগুলা করে, এটা একটু মাথায় রাখবো আমরা। আচ্ছা, মিডিল অর্গানিক কম্পাউন্ড, টিউমার। আচ্ছা, কোনটি ফুলের নির্যাস হতে সুগন্ধি সংগ্রহ করার পদ্ধতি, ঠিক আছে, ফুলের নির্যাস হতে সুগন্ধি সংরক্ষণ করার পদ্ধতি কোনটা? পাতন, বাষ্পপাতন, আংশিক পাতন, ঊর্ধ্বপাতন। আমি বলছিলাম না, তোমার মনে আসছে কিনা, তোমার এক বান্ধবীর নাম ছিল হচ্ছে অ্যানি, নাম ছিল কি? অ্যানি। ও কই গেছে? উপরে গেছে, মানে বাষ্প হয়ে গেছে, তাই না? এনে কি গেছে? তুমি গোলাপ জল দিছো, গোলাপ জল,
মরা জানা যায় গেছে, জানা যায় গেলে কি পাবা? গোলাপ জল। ঠিক আছে, গোলাপ জল। ঠিক আছে, এনি তারপর হচ্ছে কি গোলাপ জল। ঠিক আছে, এন্ড গেছে কে? তুমি। তুমি মানে কে? ইউ। জানা যায় কে গেছে? তোমার বন্ধু। তুমি যাবা না? তুমি যাবা। ইউ। ইউ মানে তুমি। ইউক্যালিপটাস পাতা থেকে বিভিন্ন সুগন্ধি জাতীয় বস্তু, তাহলে সুগন্ধি জাতীয় যে কোনো কিছু বস্তু, ঠিক আছে, সেগুলো তুমি কই থেকে করবা বলো তো? বাষ্পবাতন। ইউক্যালিপটাস, ক্যালিপটাস, যাই হোক, ইউক্যালিপটাস থেকে সুগন্ধি, হ্যাঁ, সুগন্ধি যে কোনো জাতীয় বস্তু। তাহলে সুগন্ধি যেহেতু বলছে, সুগন্ধি, সুগন্ধি জাতীয় যে কোনো কিছু কই থেকে পাওয়া যায়? বাষ্পপাতন থেকে পাওয়া যায়। মনে আছে আমি বলছিলাম ব্যাটারে আংশিক পেট্রোলানিস, ঊর্ধ্বপাতন। সবার আগে বাবার কাছে সবার ঊর্ধ্বে হচ্ছে কি? কন্যা। তাহলে কন্যা আগে কলা নিবে। আংশিক ব্যাটারে আংশিক পেট্রোলানিস। এই যে বললাম ইউ মানে তুমি, তোমার বান্ধবী মারা গেছে এনি, তার জানা যায় গেলে গোলাপ জল দেয়। আর ইউক্যালিপটাস জাতীয় যে কোনো সুগন্ধ, আমি ওখানে লিখেও দিছিলাম এই যে লেমন গ্রাস হতে সাইট্রাস, সাইট্রাস নামক হচ্ছে এই সুগন্ধি আহরণ করছে। ঠিক আছে, বাকি তো ওগুলো ফুলের নির্দিষ্ট নর্মাল ব্যাপার। আচ্ছা, এইটা ওই যে অর্থ প্যারা সমানু, মানে কোশ্চেনটা আসলে ইয়ে থেকে আসছে তো, ঘোষার রহন থেকে তুলে দিয়েছে এগুলো। অর্থ সমানু বা প্যারা সমানু থেকে পৃথক করা যেতে পারে। ঠিক আছে, ফুলের নির্যাসে সুগন্ধি। একক বন্ধনযুক্ত কার্যকরীমূলক কোন ধরনের বিক্রিয়া? আমি জৈব রসায়ন যখনই পড়াইছি, একটা সব পড়াইছিলাম কার্যকরীমূলক, 3টা পয়েন্ট ছিল। কয়টা পয়েন্ট ছিল? 3টা পয়েন্ট ছিল। বলো তো বাচ্চা কাচ্চা, এটা কোনটা? এটা আনসার কোনটা? তাড়াতাড়ি, দ্রুত দ্রুত, পুরাপন বাড়বে না, উল্টা কমে যায়। আচ্ছা, একক বন্ধন যুক্ত কার্যকরীমূলক কি দেয়? আমরা জানি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বা অসম্পৃক্ত যৌগগুলো হচ্ছে সংযোজন দেয়। সংযোজনের আরেক নাম কি? কমেন্ট করো। বিযোজন তো কোনো বিক্রিয়া জৈব রসায়ন আপাতত নাই, তাহলে কি হবে? অপশন কোনটা? প্রতিস্থাপন। সংযোজনের আরেক নাম কি? সংযোজনের আরেক নাম কি? ইংলিশ নাম তো জানি আমরা, এডিশন। আরেকটা নাম আছে, ওইটা বলো। এডিশন বুঝছি, এডিশন ছাড়া আরেকটা নাম আছে, ওইটা বলো তো, ওইটা বলো। সংযোজন বিক্রিয়া একটা নাম আছে, কি বিক্রিয়া ওইটাকে বলা হয়? 69। আচ্ছা, কোনটা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড উদাহরণ? কেউ জানি না আমরা। সংযোজন বিক্রিয়ার একটা নাম প্রতিস্থাপন বা অপসারণ, দুইটাই হয়। হ্যাঁ, আর যদি একক দুইটাই হয়, একক বন্ধনও থাকে আবার দ্বিবন্ধনও থাকে, তখন শুধুমাত্র প্রতিস্থাপন হয়। ঠিক আছে, দ্রুত বিক্রিয়া। এই যে ইমরান হোসেন, গুড। এটা এক নাম কি? দ্রুত বিক্রিয়া। আচ্ছা, ওকে। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ কোনটা? অ্যাক্রালিক, অলিক, লিনোলিক আর হচ্ছে পামিটিক। ঠিক আছে, তাহলে বলছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড উদাহরণ কোনটা? আমি যেভাবে মনে রাখতে পারতাম বা মনে রাখতাম, ওই যে অসম্পৃক্ত, এইবার আসছিল, আমি বলতাম আতেল। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড উদাহরণ কি? তেল। তাহলে অসম্পৃক্ত, দ্বারা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যেটা তেলের উদাহরণ। তেলের মধ্যে কি থাকে? তেল, তেল, তেল। চর্বি আর তেল, চর্বির মধ্যে সম্পৃক্ত থাকে। আর দ্বারা অসম্পৃক্তর মধ্যে তেল থাকে, বা তেলের মধ্যে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকে। আর এই অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণগুলোর মধ্যে আর ল থাকবে, আর ল থাকবে। এই যে দেখো, অ্যাক্রোলিক অ্যাসিড অসম্পৃক্ত, আছে। ল আছে অসম্পৃক্ত, আছে অসম্পৃক্ত। তাহলে এটা অসম্পৃক্ত, এটা অসম্পৃক্ত, এটা অসম্পৃক্ত। তাহলে বোঝাই যাচ্ছে পামিটিক অ্যাসিড হচ্ছে কি? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এদের স্ট্রাকচার পর্বা বা সংকেত পর্বা আসতে পারে জাহাঙ্গীরনগর। মোলিবডেনাম মৌলের বহিস্তরের ইলেকট্রন বিন্যাস কোনটা? দিয়ে দিছে মোলিবডেনাম 42। মোলিবডেনাম কত? 42। তো যারা একটু ভালো পারি তাদের জন্য এটা কিন্তু সহজ, যারা একটু ভালো পারি তাদের জন্য সহজ। তুমি জানো কিনা এটা মোলিবডেনাম 6 নাম্বার গ্রুপের মৌল। 6 বিও চিন্তা করতে পারো, বা এমনিও নরমালি আসলে 6 নাম্বার, জেনুইন 6 নাম্বার গ্রুপের মৌল। এখন ভাইয়া 6 নাম্বার গ্রুপের মৌল তুমি জানি না আসলে 6 নাম্বার গ্রুপের মৌল কোনটা আছে? আরো এখন চিনবে, এখনই চিন্তা ফেলবা। ক্রোমিয়াম হচ্ছে 6 নাম্বার গ্রুপের মৌল। ঠিক আছে, ক্রোমিয়াম হচ্ছে কি? গ্রুপ 6 এর মৌল। ক্রোমিয়ামের পরেরটাই হচ্ছে কি? মোলিবডেনাম। ক্রোমিয়ামের পরেরটাই কি? শূন্য বড় দিয়ে ফেলছে, ক্রোমিয়ামের পরেরটাই হচ্ছে মোলিবডেনাম। তাহলে বুঝাই যাচ্ছে এটারও ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, এটারও কি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস পাবা। এটা কত? 24। এটা কত? ক্রোমিয়াম কত? 24। এটা কত বলছে? 42। উল্টাটা 42। আমরা পড়ছিলাম যেহেতু এটা চতুর্থ পর্যায়, এটা কত পর্যায়? চতুর্থ পর্যায়। তাহলে এটা কত পর্যায় হবে? এটা পঞ্চম পর্যায়, পঞ্চম পর্যায়। এখানে কি ছিল? 3D 4S। এখানে কি তাইলে হবে? বুঝাই যাচ্ছে 4D 5S।
40 কি 5s। দুইটাই যেহেতু ব্যতিক্রম, দুইটাই যেহেতু কি ব্যতিক্রম, এটাতে কি ছিল D5 1s1, তো এটাও কি হবে D5s1। একই গ্রুপের মৌল, দুইটাই কি ব্যতিক্রম দেখা যায়, দুইটাই কি দেখা যায় ব্যতিক্রম হবে। বোঝাই যাচ্ছে ব্যতিক্রম কই আছে, সবগুলোই তো 4D দিয়ে, তাহলে চিন্তাই করার দরকার নাই। ঠিক আছে, এটা তো প্রথমে বাদ ভুল হয়েছে, 5s 4D 5s, ঠিক আছে। এটা 2 লেখা, এটাও তো বাদ, এটা 6 1 লেখা, বুঝাই যাচ্ছে আনসার কি এ, আনসার কি এ। হ্যাঁ ব্যতিক্রম হবে, ব্যতিক্রম হবে, বুঝছি কিনা? এগুলো পড়বা, মলিবডেনাম পড়বা, মলিবডেনাম ইম্পর্টেন্ট। কোনটি পানিতে তেলের ইমালশন, তেলের ইমালশন, কোনটি পানিতে তেলের ইমালশন? বাচ্চা কাচ্চা যারা জানি তারা একটু কমেন্ট করব, যারা জানি তারা একটু কমেন্ট করব। আচ্ছা ওকে, কোনটি পানিতে তেলের ইমালশন? কেউ কি মিল্ক বা দুধ? সুন্দর, কি আছে দুধ। এখন কিভাবে আমরা ইমালশনের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে বলা হয়েছে, দেখো দুধ হলো চর্বির, পানিতে চর্বির কণার ইমালশন, পানির মধ্যে চর্বির কণা থাকে। মাখন যেটা, যে কারণে হচ্ছে বাটার মাখন বা বাটার, এই বাটারে কি অ্যাসিড থাকে বলো তো, কালকে পড়াইছিলাম। চর্বিতে পানির কণা, পানির কম থাকে, ঠিক আছে, চর্বি বেশি থাকে, চর্বিতে পানির কণার ইমালশন, ঠিক আছে, এটা একটু দেখে রাখবা। দুধ একটা স্থিতিশীল ইমালশন, মোট কথা দুধ একটা ইমালশন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, এটা মাথায় রাখবা। প্রাকৃতিক আর্দ্র গ্যাসে H2S এর পরিমাণ কত? H2S এর এই পানিতে আমার ক্লাস করাইছি, আমি ক্লাসটা দেখো, তুমি আমার যদি ভর্তি হয়ে থাকো, তুমি ভর্তি আসো তো মনে হয়, তাহলে তুমি হচ্ছে ইয়েতে দেখে দিবা, ক্লাস করাইছি আমি, ওইটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। 2 ঘন্টা ধরে করাইতেছি, আর করাই যাচ্ছে না। প্রাকৃতিক আর্দ্র গ্যাসে H2S এর পরিমাণ কত? এটা প্রাকৃতিক গ্যাসের মান কি নিম্নমুখী করে, কি করে নিম্নমুখী করে, তাই তো, নিম্নমুখী করে, ঠিক আছে, এটা থাকা ভালো না। তাহলে এটা ভ্যালু কোনটা কে জানি আমরা, বলো তো কে জানি, কেউ জানি? দেখো দুইটা কত কত সুন্দর কোশ্চেন করছে, 0.080909.0808, ঠিক আছে। আচ্ছা এটা না পারলে কিন্তু সমস্যা। আচ্ছা বলছে আর্দ্র গ্যাস, আরেকটা প্রাকৃতিক গ্যাস দুই ধরনের, একটা হচ্ছে শুষ্ক, আরেকটা কি শুষ্ক। শুষ্কতে H2S থাকেই না, H2S থাকে না, কারণ শুষ্ক এটা। আর্দ্রতা থাকে, সেটা কত 0.08 থেকে পয়েন্ট কত 13%, 0.08 থেকে কত পয়েন্ট, বিউটারিক অ্যাসিড, গুড, কে হৃদিকা জাহান, হ্যাঁ বিউটারিক অ্যাসিড, বাটারে বাটার বিউটারিক অ্যাসিড থাকে। আচ্ছা কোনটি চায়না ক্লে থেকে অ্যালুমিনা ও সিলিকার মিশ্রণ উৎপন্ন করার তাপমাত্রা, অ্যালুমিনা ও সিলিকার মিশ্রণ উৎপন্ন করার তাপমাত্রা, ঠিক আছে, যারা জানি তারা একটু আনসার করবো আমরা। চাইনা ক্লে নিরোধন করার যে তাপমাত্রাটা আছে সেটা হচ্ছে 650 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। বোলাইট হচ্ছে 3 অণু অ্যালুমিনিয়াম অক্সাইড আর 4 অণু সিলিকা ডাইঅক্সাইড, ঠিক আছে। আর ক্রিস্টোভায়োলেট হচ্ছে 4 অণু সিলিকা ডাইঅক্সাইড, ঠিক আছে, 4 অণু সিলিকা ডাইঅক্সাইড। তাহলে বোলাইট গঠনের তাপমাত্রা 1000 আর ক্রিস্টোভায়োলেট হচ্ছে কত 1500, ঠিক আছে, কত 1500। তাহলে আনসার কোনটা হবে বাচ্চা কাচ্চা, আনসার কোনটা হবে? এটা 2 অণু সিলিকা ডাইঅক্সাইড, ক্রিস্টোভায়োলেট হচ্ছে 4 অণু সিলিকা ডাইঅক্সাইড। 650 একটু বলেন কত, 71 আনসারটা একটু বলেন। দুধ 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 সোডিয়াম পরমাণুর ভর কত? কিছু নাই মানে বলছে একটি, তাহলে একটি সোডিয়াম পরমাণু ভর কত, ঠিক আছে। তাহলে এটা কিভাবে, এই যে টি মানে হচ্ছে সংখ্যা মান, টি মানে কি সংখ্যা, তাহলে সূত্র কি বলবে, এন ভাগ হচ্ছে এন এ, যেহেতু ভর চাইছে কি লিখতে পারি, ডাব্লিউ ভাগ হচ্ছে কি এম, তাহলে ডাব্লিউটাই আমরা বের করব, তাহলে বোঝাই যাচ্ছে এন ইন্টু ডাব্লিউ বলে এন ইন্টু এম ইন্টু হচ্ছে এন এ, ঠিক আছে। এন মানে একটি, দেয়া না দেয়া কি কথা, সোডিয়াম মানে কত 23, নিচে হচ্ছে অ্যাভোগাড্রো 6.023 ইন্টু 10 ইনভার্স হচ্ছে কত বলো তো, 10 টু দি পাওয়ার হচ্ছে কত, 10 ইনভার্স হচ্ছে কত হবে বলো তো 23, 10 টু দি পাওয়ার 23, তাই তো, 10 টু দি পাওয়ার কত
23 হবে। আমরা জানি, আমি কি বলছি, এরকম মান থাকলে সবার আগে হচ্ছে ইয়ারটা tan এর পাওয়ারটাকে তুইলা দিবা, এটাকে তুইলা দিলে কত হচ্ছে tan ইনভার্স 23, tan ইনভার্স 23। এখন হচ্ছে 6 দ্বারা 23 এর মধ্যে কয়বার যায়, তুমি 6 দ্বারা এই 23 রে 23 না মনে করে 23 টা তুমি যদি 24 মনে করো আর 24 রে 6 দ্বারা ভাগ করো তাহলে কত হবে 4 6 24, তাহলে বুঝাই যাচ্ছে এটা 4 হওয়ার কথা, কিন্তু 4 কি হবে, এটা কি আসলে 24? 24 না, তার মানে পুরোপুরি 4 হবে না, কিন্তু 4 এর কাছাকাছি কত 82, ঠিক আছে 3.82 টু tan ইনভার্স 23। tan ইনভার্স 23 এটা বাদ প্রথমে tan ইনভার্স 3, ঠিক আছে, বাকি তিনটা আছে, তিনটার মধ্যে একটু ঝামেলা, তিনটার মধ্যে তো অ্যানসার করাই যেতে পারে, ওই যে আমি যেটা বললাম একটা 4 এর কাছাকাছি একটা 3 এর কাছাকাছি, এই যে 4 এর কাছাকাছি সবচেয়ে ক্লোজ অপশন কিন্তু এটাই, ঠিক আছে, বুঝছি কিনা? 6 দিয়ে কত 23 রে না করে 24 রে করছি, তাহলে সহজ হয়েছে 4 হবে, কিন্তু 4 এর চেয়ে একটু কম হয়েছে কেন, কারণ এটা 23, এটা তো 24 না, বেশি ধরছো, এর জন্য একটু কম হয়েছে। আচ্ছা হ্যাঁ, কোনটা মিথাইল অরেঞ্জ নির্দেশকের বর্ণ পরিসর? সুন্দরভাবে পড়াইছিলাম না, মিমি লিটনকে বুফে খাওয়াবে, আমি বলছিলাম মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এটা পড়ানোর সিস্টেম কি ছিল 30 40, 30 40 কি 30 40 কেমনে পড়াইছিলাম, এই যে মিমি ছন্দটা দেখে নিবা, মিথাইল অরেঞ্জ মিথাইল রেড, আমি ছন্দ পড়াইছিলাম 30 তারপরে কত 40, মাঝখানে দশমিক আছে, দেখো তাহলে দেখো রেঞ্জ একটু তাকাও, দেখো ওই ছক থেকেই কোশ্চেন করছে, আর রেঞ্জ হচ্ছে 30 এর কাছাকাছি, রেঞ্জ কোনটা অরেঞ্জ ও আগে আসে, তারপর হচ্ছে কি মিথাইল রেড, তাহলে এই যে 30 থেকে 30, তাহলে এটা কি মিথাইল রেডের, এটা কি মিথাইল রেডের, তাহলে आंसर কি বলো তো এ। রক্তে গ্লুকোজের পরিমাণ 8 মিলিমোল পার লিটার হলে মিলিগ্রাম পার একক গ্লুকোজের পরিমাণ কত? এটা কানার ভাই অন্ধ জানে, আর তোমরা তো জানবাই। আমি বলছি এটা সিস্টেমটা হচ্ছে মান ভ্যালুটা যদি 18 এর কম থাকে তাহলে 18 দ্বারা গুণ, যেহেতু 18 এর কম তাহলে 18 দ্বারা কি হবে গুণ হবে, কত 144, 100 কত 18 144, যদি এই ভ্যালুটা 18 এর চাইতে বেশি থাকতো তাহলে 18 দ্বারা ভাগ করতাম, বুঝছে কিনা, 18 দ্বারা কি করতাম ভাগ করতাম, বা ধরো